আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসএসসি উচ্চতর গণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলবো। এই অধ্যায় ভিত্তিক বিভিন্ন ক্লাস আপলোড দেওয়া থাকবে এবং এই অধ্যায়ের ক্ষেত্রে আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে অধ্যায়টা শেষ করব এবং এই অধ্যায়ের বিভিন্ন সৃজনশীল প্রশ্ন এমসিকিউ কীভাবে সলভ করা যায় এবং বইয়ের সকল প্রশ্ন কীভাবে উত্তর দেওয়া যায় তা নিয়ে আমি কথা বলবো। প্রথমে যদি আমি বলি, আমি আজকে যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ এসএসসি উচ্চতর গণিত বইয়ের আনুমানিক 11তম অধ্যায় নিয়ে আমি আজকে কথা বলবো। 11তম অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি থেকে কীভাবে আমরা প্রশ্ন দিতে পারি, স্থানাঙ্ক জ্যামিতির বেসিক কীভাবে আমরা শিখতে পারি, স্থানাঙ্ক জ্যামিতি কীভাবে আমরা বুঝতে পারি, এই সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে এই বিষয়গুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে যদি আমি বলি স্থানাঙ্ক জ্যামিতি, অধ্যায়টার টাইটেল হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এখন কেউ কেউ বলতে পারে অধ্যায়ের নাম কেন স্থানাঙ্ক জ্যামিতি হলো। আচ্ছা, অধ্যায়ের নাম কেন স্থানাঙ্ক জ্যামিতি হলো, এই বিষয়টা আমরা ভিডিওর যে কোনো একটা পর্যায়ে অধ্যায়ের নাম কেন স্থানাঙ্ক জ্যামিতি হলো তা আমরা বুঝে ফেলবো। আপাতত আমরা স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের ক্ষেত্রে কী কী জিনিস আছে ওই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। যারা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই একটা নোট খাতা নিয়ে অধ্যায়ভিত্তিক যতগুলো ক্লাস করা থাকবে তার সিরিয়াল বাই সিরিয়াল তুমি সবগুলো তোমরা যদি লিখে ফেলো এবং এই সবগুলো যদি লিখে তারপর যদি বারবার প্র্যাকটিস করে, ইনশাল্লাহ এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন এসএসসি পরীক্ষাতে যদি আসে তা কিন্তু একবার দেওয়া ইজি হয়ে যাবে। যদি দেখো, প্রথমে আমি যদি বলি স্থানাঙ্ক জ্যামিতি কোত্থেকে আসলো, ধরো আমি এই অবস্থানে আছি আর কি, আমি এই অবস্থানে থাকা অবস্থায় এখানে একজন লোক দাঁড়ানো আছে। এখন সে আমাকে বললো কি আমার থেকে সে 10 মিটার দূরে আছে। সে আমাকে বলতেছে আমার থেকে সে 10 মিটার দূরে আছে। এখন আমার থেকে 10 মিটার দূরে তো সে এই জায়গা এখানে হতে পারে, আমার থেকে 10 মিটার দূরে তো এই জায়গাও হতে পারে, আমার থেকে 10 মিটার দূরে তো আবার এই জায়গাও হতে পারে। তার মানে আমার থেকে 10 মিটার দূরে থাকলে যদি বলে সে আমার থেকে 10 মিটার দূরে আছে, তাহলে আমরা বলতে পারি আমার থেকে 10 মিটার দূরে তো অনেক জায়গা হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তার মানে যে জিনিসটা বুঝতে চাচ্ছি, একটা মান দেওয়া থাকলে যে মানের মাধ্যমে তুমি কিন্তু ওই ব্যক্তির কাছে পৌঁছাতে পারতেছো না। কারণ যদি 10 মিটার দূরে থাকে বলে, তো 10 মিটার দূরে তো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় আছে। সুতরাং তোমাকে একটা মানের উপর ভিত্তি করে ওই ব্যক্তির কাছে কিন্তু তুমি পৌঁছাতে পারতেছো না। আমি যদি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, ধরো এখানে একজন লোক দাঁড়ানো আছে, এখানে একটা বিদ্যালয় আছে আর কি, বিদ্যালয়। এখন সে বলছে কি এখানে একটা ধরো বলতে গেলে প্রসিদ্ধ একটা জায়গা আছে, এখানে বলতেছে একটা প্রসিদ্ধ জায়গা আছে, তো এনাম একটা প্রসিদ্ধ জায়গা আছে। এখন কেউ যদি বলে এই প্রসিদ্ধ জায়গা থেকে বিদ্যালয়টা 20 মিটার দূরে অবস্থিত, এখন পরবর্তী প্রশ্নটা আসবে 20 মিটার কি সোজা যাবে নাকি ডান দিকে যাবে, ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, নাকি উপরে নাকি নিচের দিকে, কোন দিকে 20 মিটার গেলে আমি বিদ্যালয়টাকে পাবো। আবার অনেকে প্রশ্ন এটাও করতে পারে, আচ্ছা ঠিক আছে ডান দিকে তো আবার এটাও ডান দিক, কারণ ডান দিক বলতে এটাও ডান দিক হইতেছে, একটু উপরে হলে তো সেটা ডান দিক হইতেছে। তার মানে এক্স্যাক্টলি আমরা যদি বিদ্যালয়টা কাছে যেতে চাই তাহলে আমি কোন দিকে 20 মিটার হাঁটবো। এই জিনিসগুলো সমাধানের জন্য আমরা এখন যে জ্যামিতি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। বিজ্ঞানীরা গণিতবিদ রেনে দেকার্তে স্থানাঙ্ক জ্যামিতির প্রবর্তক, তিনি স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে প্রথম কথা বলেছেন। তার কথা অনুসারে আমরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। একটু খেয়াল করো, যদি আমরা কোনো একটা বিন্দুকে যদি সেন্টার পয়েন্ট ধরে নিই, এটাকে যদি আমরা একটা মূল বিন্দু ধরে নিই, মূল বিন্দু জিনিসটা কি বলতেছি, আপাতত ধরে নাও এটা হচ্ছে মেইন পয়েন্ট। এই মেইন পয়েন্ট থেকে আমরা প্রত্যেকটা বিন্দু হিসাব করব। আচ্ছা, উনি বলতেছে কি আমরা এই মেইন পয়েন্টটাকে আমরা 2 ভাগে ভাগ করব। যারা এটি একটা অধ্যায় ছিল ছক কাগজের মাধ্যমে সমীকরণ সমাধান, যারা এই অধ্যায়টা করেছে তারা অবশ্যই এটা জানে এবং 9-10 ক্ষেত্রে গণিত বই কিন্তু এই জিনিসটা আছে। তারপরে একটু বলি, মূল বিন্দুকে সে বলছে 2টা ভাগে ভাগ করতে, 2টা অক্ষে ভাগ করতে। এই অক্ষের নাম দিয়েছে সে এক্স ও এক্স প্রাইম বা এক্স ডট, তাকে আমরা অন্যভাবে বলতে পারি এক্স অক্ষ। তার মানে এক্স ও এক্স ডট হচ্ছে এক্স অক্ষ। এটাকে অন্যরা বলে আনুভূমিক অক্ষ, কারণ যেহেতু আনুভূমিক বরাবর আছে এই জন্য এটাকে আমরা আনুভূমিক অক্ষ বলতে পারি। এবং এর সাথে 90 ডিগ্রি কোণে, দেখো 90 ডিগ্রি কোণে লম্বভাবে বলতে পারি যে অক্ষটা চিন্তা করা হয়েছে ওয়াই ও ওয়াই প্রাইম, যাকে আমরা বলতে পারি ওয়াই অক্ষ, যেটাকে আবার কেউ কেউ বলে উলম্ব অক্ষ। যেহেতু সোজাসুজি আছে, আনুভূমিকের সাথে যেহেতু লম্বালম্বিভাবে আছে, সুতরাং এটাকে আমরা উলম্ব অক্ষ কিন্তু বলতে পারি। এখন আমি যদি বলি তার কথা অনুসারে আর কি, এটা যদি মূল বিন্দু একটা সেন্টার পয়েন্ট হয় আর কি, সে এই জিনিসটা কেন আসছে আমি আগে বলছি, কারণ একটা বিন্দু সুনির্দিষ্টভাবে বিন্দুটাকে কীভাবে আমরা বুঝতে পারি, সুনির্দিষ্টভাবে বিন্দুটাকে কীভাবে বিন্দুটার কাছে আমরা কীভাবে যেতে পারি, এই জিনিসগুলো সমাধানের জন্য কিন্তু আমরা এই জ্যামিতি নিয়ে আলোচনা করতেছি। এখন কীভাবে এটার মাধ্যমে আমরা এই জিনিসগুলো সমাধান করতে পারি এটা একটু খেয়াল করো। ধরো আমি এই বিন্দুর কথা বলছি, যদি আমি এই বিন্দুর কথা বলি, রেনে দেকার্তের মতে সে বলতেছে কি যদি তুমি মূল বিন্দুর ডান দিকে 1 অক্ষ বরাবর যাও তখন তুমি এটাকে প্লাস আকারে দেখাবে, আর মূল বিন্দুর বাম দিকে যদি 1 অক্ষ বরাবর যাও তখন সেটাকে তুমি মাইনাস আকারে দেখাবে। বলতেছে মূল বিন্দু ডান দিকে গেলে প্লাস আকারে, মূল বিন্দু বাম দিকে গেলে মাইনাস আকারে। ধরো আমি যদি এই বিন্দুতে পৌঁছাতে চাই তাহলে আমি মূল বিন্দুকে ডান দিকে 1 অক্ষ বরাবর এতটুকু যাইতে হবে না,
তার মানে আমরা এখানে আমরা ধরো এক্স অক্ষ বরাবর মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ধরো 5 মিটার যেতে হলো আর কি। সে বলতেছে কি তুমি এটাকে +5 লেখো, কারণ মূলবিন্দু থেকে ডান দিকে গেছে ওই জন্য। আজকে যদি তুমি মূলবিন্দু থেকে বাম দিকে যাইতা, আমি কিন্তু এখনো বিন্দু থেকে যাই না, কিন্তু এই বিন্দুতে যাইতে হলে আমাকে এতটুকু সরতে হবে, মূলবিন্দু থেকে ডান দিকে এতটুকু যাইতে হবে, তার উপরে উঠা বা নিচে নামা, এই জিনিসটা পরে বলতেছি। এখন দেখো কোন একটা বিন্দু যদি এখানে হয় বা এখানে হয় বা যে কোনো জায়গায় হইলেও এই জায়গা বা এই জায়গায় আসতে হলে কিন্তু আমাদের মূলবিন্দু থেকে ডান দিকে যাওয়া লাগতেছে না, কিন্তু আমাদেরকে কিন্তু মূলবিন্দু থেকে বাম দিকে আসা লাগতেছে। সুতরাং মূলবিন্দু থেকে ধরো আমরা এই মূলবিন্দু থেকে এই বিন্দুতে আসতে হলে ধরো আমাকে 6 মিটার আসতে হলো আর কি, যদি দৈর্ঘ্যের এককে এখন মিটার হিসাব করি আর কি। তার মানে এখানে ও বলতেছে কি তুমি -6 দাও, তার মানে যদি তুমি -6 দাও তাহলে বুঝাতেছে কি মূলবিন্দু থেকে বাম দিকে আসতেছে। যদি তুমি +5 দাও এটা বুঝাইতেছে কি মূলবিন্দু থেকে বাম দিকে ডান দিকে 5 ঘন্টা যাইতেছে। তার মানে এখানে প্লাস দ্বারা বুঝাইতেছে দিকটা, প্লাস যদি হয় মূলবিন্দু থেকে ডান দিকে যাবে, আর মাইনাস যদি হয় মূলবিন্দু থেকে বাম দিকে যাবে। আর এগুলো দ্বারা বুঝাইতেছে মান, যদি 5 থাকে তাহলে 5 একক যাবে, 6 থাকলে 6 একক যাবে। আচ্ছা করে তোমরা জিনিসটা বুঝতে পারছো? একটু খেয়াল করলে তোমরা দেখবে আমি কিন্তু এখানে কমাই দিছি, এর কারণটা হচ্ছে খেয়াল করো, আমি যদি মূলবিন্দু থেকে 6 একক এদিকে আসি, যেহেতু মাইনাস, আমি কিন্তু এই বিন্দুতে পৌঁছাতে পারতেছি না। আমাদের টার্গেটটাই ছিল কোন একটা বিন্দুতে সুনির্দিষ্টভাবে পৌঁছানো। যেমন আমি বলছিলাম আমাকে একটা প্রসিদ্ধ স্থান থেকে যদি আমরা বিদ্যালয়ে যেতে চাই, তাহলে আমি যদি বলি 5 মিটার দূরে অবস্থিত, তখন 5 মিটার দূরে বিদ্যালয়টা এখানে হইতে পারে, 5 মিটার দূরে বিদ্যালয়টা এখানে হইতে পারে। তাহলে আমরা সুনির্দিষ্টভাবে বিদ্যালয়টা কোন জায়গায়, এই জিনিসের সমাধানের জন্য মূলত আমরা স্থানাঙ্ক বিন্দুর কথা বলতেছিলাম, কিন্তু এখনো কিন্তু সমাধান হয় নাই। আমরা শুধু মানে যে বিন্দুতে বলতেছি ওই বিন্দু বরাবর মূলবিন্দু থেকে কি ডান দিকে যাবো নাকি বাম দিকে যাবো, ওই বিন্দুতে পৌঁছাতে হলে এই জিনিসটা খেয়াল করছি, কিন্তু এক্স্যাক্টলি ওই বিন্দুতে পৌঁছাতে হলে আমরা কীভাবে যেতে পারি কিন্তু এটা নিয়ে এখনো কথা বলি নাই। ধরো খেয়াল করো, আমি এই বিন্দুতে পৌঁছাতে হলে আর কি মূলবিন্দু থেকে ডান দিকে গেছি, এই জন্য প্লাস লিখছি। একটা জিনিস মাথায় রাখবা, আমরা মূলবিন্দু থেকে ডান দিকে বা বাম দিকে যেটা চাইতেছি সেটা হচ্ছে এক্স এর মান অনুসারে। এক্স এর মান যদি 7 হয় তাহলে আমরা মূলবিন্দু থেকে 7 করে এদিকে যাবো, ডান দিকে যাবো, বিকজ এক্স এর মান প্লাস। যদি এক্স এর মান যদি -7 হইতো তাহলে আমরা কি করতাম, মূলবিন্দু থেকে বাম দিকে 7 করে যাইতাম, বিকজ এক্স এর মান -7। আচ্ছা খেয়াল করো, আমরা এটা বুঝাইতেছি। তারপরটা একটু খেয়াল করো, আমি যদি এই বিন্দুতে পৌঁছাতে যাই তাহলে মূল বিন্দু থেকে 5 করে এদিকে আসা লাগবে। এবং দেখো এই বিন্দুতে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি, তাহলে এই বিন্দুতে পৌঁছাতে হলে দেখো যে বিন্দুতে আসলাম এই বিন্দু থেকে আবার কিছু দূর উপরে উঠা লাগবে। ধরে নিছি এটা হচ্ছে 4 একক। তার মানে দেখো এই বিন্দুতে পৌঁছাতে হলে প্রথমে কি করা লাগছে, মূল বিন্দু থেকে 5 ঘর ডান দিকে যাওয়া লাগছে, দেন আমরা কি করছি ওই বিন্দু থেকে 4 ঘর উপরে উঠা লাগছে, তারপরে আমরা কিন্তু এই বিন্দুতে পৌঁছাতে পারছি। রানা দেখাতে বলতেছে কি তুমি যেহেতু মূলবিন্দু থেকে 5 ঘর ডান দিকে গেছো, সুতরাং তুমি প্রথমটাকে লাগে +5, এবং তারপর তুমি কি করছো বিন্দুতে পৌঁছানোর জন্য তুমি তারপর করছো কি ওই বিন্দু থেকে তুমি 4 ঘর উপরে উঠছো। রেনা দেখাতে যে স্থানাঙ্ক জ্যামিতি যে কথা বলছে সে বলতেছে কি যেহেতু তুমি 4 ঘর উপরে উঠছো, সুতরাং তুমি তারপরটা লাগে +4। তার মানে এখানে দুইটা বিন্দু থাকবে, একটা বিন্দু দেখা বোঝানো হবে কি এটা মূল বিন্দু থেকে বাম দিকে গেছে নাকি ডান দিকে গেছে এই জিনিসটা, আর একটা বিন্দু দ্বারা বোঝানো হবে কি সেটা কি উপরে উঠবে নাকি নিচে নামবো। আমি আসলে বুঝতে পারি না মনে হয়, একটু খেয়াল করো তোমরা। ধরো এটা x অক্ষ y অক্ষ, আমি যদি বলি 2 3 প্লাস মাইনাস, আমি প্লাস কোনো কিছুর আগে যদি না থাকে তাহলে এমনিতে প্লাস ধরে নিতে হবে, কোনো চিহ্ন যদি না থাকে। এখানে +2, এই 2 3 দুইটা বিন্দু দ্বারা কি বোঝাতে হয়েছে, 2 দ্বারা বোঝানো হয়েছে মূল বিন্দু থেকে বামে গেছে নাকি ডানে গেছে, মানে +2 মানে মূল বিন্দু থেকে 2 ঘর বামে গেছে। বিন্দু কি এটা নাকি না, মূল বিন্দু থেকে 2 ঘর বামে তোমাকে বিন্দু বলা নাই। 2 3 বিন্দু মানে কি মূল বিন্দু থেকে 2 ঘর বামে গিয়ে, আর ওয়ান মান মানে পরেরটা যদি প্লাস তার মানে তোমাকে উপরে উঠবে নাকি নিচে নামবে এটাও কিন্তু বলে দিচ্ছে। 1 মানে যদি +3 তার মানে আবার 3 ঘর উপরে উঠার পরে যে জায়গায় পৌঁছাবো, অর্থাৎ 3 ঘর উপরে উঠার পর তুমি এই জায়গায় পৌঁছলা, তার মানে বিন্দু হচ্ছে এটা 2 3। তাহলে রানা দেখাতে মত অনুসারে আমরা বলতে পারি এখানে ক্ষেত্রে দুইটা বিন্দু থাকে, এটাকে আমরা বলতে পারি একটা হচ্ছে x নামক বিন্দু, একটা হচ্ছে y নামক বিন্দু। যদি বলে কেন x বলছি, এর কারণটা বলতেছি খেয়াল করো। x দ্বারা বুঝাইতেছি কি এটা মূল বিন্দু থেকে বাম দিকে যাবে নাকি ডান দিকে যাবে, x এর মান প্লাস হলে ডান দিকে যাবে, x এর মান মাইনাস হলে বাম দিকে যাবে। আর y দ্বারা বুঝাইতেছি কি এটা কি উপরে উঠবে নাকি নিচে নামবে, কারণ ওয়াইটা ডিপেন্ড করবো y অক্ষ বরাবর, y সবসময় y অক্ষ বরাবর। আর y অক্ষটা কোন দিকে দেখো উলম্ব পাবে না, y অক্ষ বা x অক্ষটার সাথে লম্ব পাবে না, সুতরাং এটা বুঝাবে কি ওয়াইয়ের মানটা যদি প্লাস হয় তাহলে উপরের দিকে উঠবে, ওয়াইয়ের মানটা যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে নামবে। আমি যদি এতক্ষণের কথাগুলো যদি আমি একটু সংক্ষেপে যদি কথা বলি, একটু তোমরা খেয়াল করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ধরো আমি বলতেছি কি যদি আমরা এই ঘরের কোনো একটা বিন্দু নিয়ে কথা বলি, এই ঘরে কোনো একটা বিন্দু নিয়ে কথা বললে তুমি দেখো আমি বলতেছি একটাকে আমরা মূল বিন্দু ধরে নেব। আচ্ছা আমি একটু বলি স্থানাঙ্ক জিনিসটা কি, এই কোনো বিন্দুকে প্রকাশ করার জন্য আগে আমি এটা একটু বলে দিই, কোনো একটা বিন্দুকে প্রকাশ করার জন্য তাহলে আমাদের কয়টা জিনিসের প্রয়োজন হইতেছে, দুইটা জিনিসের। আমরা কোনো একটা বিন্দুকে সুনির্দিষ্টভাবে বলার জন্য কিন্তু দুইটা জিনিসের দরকার হচ্ছে।
এখন কেউ কি আমাকে বলতে পারে কিছুক্ষণ আগে যে বলছেন নামক একটা প্রসিদ্ধ স্থান থেকে একটা বিদ্যালয়ের দূরত্ব 10 মিটার হলে এখানে ধর আমি এটা জিনিসটা একটু আবার বলি নামক একটা মানে স্থান থেকে একটা বিদ্যালয়ের দূরত্ব আমি বলছি 10 মিটার। এখন প্রশ্ন হচ্ছে কি 10 মিটার এখানে না হয় 10 মিটার এখানে হলে তো তখন বিদ্যালয়টা এই জায়গায় বোঝাতে হচ্ছে। এটার মাধ্যমে আমরা কীভাবে এই জিনিসটার সমাধান করতে পারি, মানে সুনির্দিষ্টভাবে বুঝাতে পারি আসলে বিদ্যালয়টা কোন জায়গায়। এখানে কিন্তু শুধু এই 10 মিটার তথ্য দ্বারা কিন্তু আমরা বিদ্যালয়টা কোন জায়গায় তা কিন্তু বুঝতে পারছি না। এখন কি কিসের মাধ্যমে আমরা বিদ্যালয়টা কোন জায়গায় আসলে এই জিনিসটা বুঝতে পারি তা একটু খেয়াল করো। দেখো আমি যদি বলি মূল বিন্দু থেকে বিদ্যালয়টা 5 - 6 বিন্দুতে অবস্থিত। এখন বলো 5 - 6 বিন্দুতে অবস্থিত জিনিসটা দ্বারা আসলে কি বুঝি? 5 দ্বারা বুঝাতেছি কি এটা x অক্ষ বরাবর বামে গেছে নাকি ডানে গেছে। তাহলে x এর মান +5 তার মানে এটা x অক্ষ বরাবর 5 ঘর ডানে গেছে, কারণ যদি +5 তার মানে বিন্দু কি এটা নাকি না। আমি তো আবার আরেকটা বিন্দু দিচ্ছি না যেটা হচ্ছে y এর মান, যেটা নির্ভর করে এটা কি উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে। y এর মান যেহেতু মাইনাস তার মানে এটা নিচের দিকে নামবে। কয় ঘর নামবে? 6 ঘর নামবে। তারপর y কোনো -6 মানে এটা 6 ঘর নিচের দিকে নামবে। তার মানে এটা হচ্ছে আমাদের 5 - 6 বিন্দু। আশা করি জিনিসটা বুঝতে পারছি। তার মানে এখন যদি আমি যদি 5 - 6 বলি সুতরাং একটা বিন্দু পাওয়া পসিবল। এখানে আর 2-3টে বিন্দু পাইতেছি না। আগে তো 10 মিটার বলছে, এখানে একটা পাইতাম। স্কুল এখানে যদি আমরা বলতে পারি এটা একটা স্কুল হতে পারে, এখানেও তো স্কুল হতে পারে, কারণ 10 মিটার দূরে তো সব জায়গায় হতে পারে। এখানে 10 মিটার দূরে এখানে একটা স্কুল থাকতে পারে, কারণ আমি বলছি কি 10 মিটার দূরে স্কুল। আমি তো বলি নাই কোথায় স্কুলটা। কিন্তু আমি যদি বলি 5 - 6 বিন্দুতে একটা স্কুল অবস্থিত, তার মানে 5 - 6 বিন্দু শুধু একটাই পসিবল, দুইটা কিন্তু পসিবল না। যদি আমি যদি বলি -5 6 বিন্দু, তখন -5 6 বিন্দু বললে কিন্তু এই বিন্দুটাকে বুঝে দিচ্ছে না। একটু যদি খেয়াল করো তোমরা নিজেরাই বুঝতে পারবে x এর মান যেহেতু মাইনাস তার মানে এটা বাম দিকে যাবে। তার মানে কয় ঘর বাম দিকে যাবে? x এর মান যেহেতু -5 তার মানে 5 ঘর বামে যাবে। তাহলে x এর মান -5 5 ঘর বামে আসলো। বিন্দু কি এটা নাকি না। y এর মান যেহেতু +6, y এর মান যেহেতু প্লাস, আমরা বলছিলাম y এর মান যদি প্লাস হয় তাহলে উপরে উঠবে, যেহেতু y এর মান প্লাস তার মানে উপরের দিকে উঠবে। এটা হচ্ছে -5 6 বিন্দু। আশা করি জিনিসটা বুঝতে পারছি। তার মানে আমি বলতে চাইছি কি এই স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমি যদি এইভাবে কোনো একটা বিন্দুকে যদি প্রকাশ করি এক্ষেত্রে দুইটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে দুইটা পাওয়ার মানে বুঝতে চাইছি কি মানে এ মান দিয়ে শুধুমাত্র একটা স্থানে পসিবল, দুইটা স্থান পসিবল না। 5 - 6 বিন্দু দিয়ে একটা বিন্দুই পাওয়া পসিবল, দুইটা বিন্দু না। যেখানে আগে বলছিলাম কি 10 মিটার দূরে একটা স্কুল অবস্থিত, এখন 10 মিটার যে কোনো দিকে হইতে পারতো, কিন্তু 5 - 6 দ্বারা যদি বলি তখন একদিকে হওয়া পসিবল, অন্য কোনো দিকে হওয়া পসিবল না, কারণ এখানে একটা বিন্দু মাত্র পাওয়া পসিবল। আমি যে জিনিসটা সামারি করতে বলছিলাম একটু খেয়াল করো, আমি এই বিন্দুটাকে প্রকাশ করার জন্য আমি দুইটা মানে কথা বলছি না। মনে রাখবো প্রথমটা হচ্ছে x এর মান, তার মানে আমরা বলতে পারি প্রথমটাকে বুঝ বলতে পারি, কারণ আমরা শিখে এসেছি x এর মানকে বুঝ বলে। তার মানে প্রথমটা হচ্ছে x এর মান, মানে x এর মান মানে হচ্ছে ভুজ, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের y এর মান। তাহলে আমরা এটাও শিখে এসেছি y এর মানে হচ্ছে কুটি। তার মানে বলতে পারি প্রথমটা ভুজ, দ্বিতীয়টা হচ্ছে কুটি। এই জিনিসটা একটু শিখে রাখবে। একটু বলি যে জিনিসটা দেখো এই স্থানাঙ্ক ব্যবস্থায় এই একটা বিন্দুকে প্রকাশ করার জন্য আমি কি দুইটা জিনিসের ব্যবহার করছি না। এই দুইটা জিনিসের ব্যবহারকে আমরা বলি স্থানাঙ্ক। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 - 6। তাহলে স্থানাঙ্ক বলতে বোঝায় এক্স ওয়াই সম্পর্কিত কোনো একটা জিনিসকে আমরা বলতেছি। যখন আরও একটু উপর দিকে উঠবে তখন তোমরা জানতে পারবে এখানে এক্স ওয়াই জেড মানে তিনটে অক্ষ থাকে, ত্রিমাত্রিক অক্ষ যদি চিন্তা করি। এই জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলতেছি না, আপাতত আমরা দুইটা অক্ষ নিয়ে কথা বলছি। একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ কতটুকু যাবে এটা নির্ভর করবে এক্স মানের উপরে, ওয়াই অক্ষ কতটুকু উপরে উঠবে বা নিচে নামবে তা নির্ভর করবে হচ্ছে ওয়াই এর মানের উপরে। আর কোনো একটা বিন্দুকে আমরা এক্স ওয়াই মাধ্যমে এরকম আকার প্রকাশ করাটাকে আমরা বলি স্থানাঙ্ক। তার মানে আমি যদি এখানে একটা বিন্দু বলি এ, তাহলে একে যদি আমি বলি লিখি 5 6, এটা বুঝাইতেছি কি এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 6। তার মানে কি এ বিন্দুতে পৌঁছাতে হলে 5 ঘর ডান দিকে আসা লাগবে এবং 6 ঘর উপরে উঠে লাগবে, কারণ যেহেতু দুইটাই প্লাস। এক্স মান প্লাস হলো ডানে, ওয়ান মান প্লাস হলো উপরের দিকে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। একটু খেয়াল করো, তোমরা যদি দেখো একটু খেয়াল করো, আমরা যদি বলি এখানে দেখো আমি যদি এই ওয়াই অক্ষ আর এক্স অক্ষ যদি আঁকি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। দেখো এখানে কয়টা ভাগ উৎপন্ন হলো। আমি যে বলছি আগে লম্বাভাবে যদি সাত করে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণটা কিন্তু 90 ডিগ্রি। কিন্তু দেখো এখানে কয়টা ভাগ হইতেছে, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, চারটা চতুর্ভাগ হইতেছে, চারটা চতুর্ভাগ হইতেছে। এটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে বলবো হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটাকে বলবো হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলবো হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এবং এটাকে বলবো হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন কেউ প্রশ্ন করবে আচ্ছা এটাকে যদি প্রথম বলতেন তো প্রথমের পরে তো এদিকে যদি আমরা হিসাব করতাম তাহলে এটা দ্বিতীয় হওয়ার কথা, তারপর এটা তৃতীয়, এটা চতুর্থ হওয়ার কথা। কিন্তু আমরা ঘড়ির কাঁটা যেহেতু ঘুরে এদিকে, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সব কিছু হিসাব করবো। এটা যা তোমরা ত্রিকোণমিতি দেখতে পারছো বা ত্রিকোণমিতি অধ্যায়টা যখন পড়বে তখন বুঝতে পারবে আমরা যত কিছু হিসাব করবো বা ক্যালকুলেশন করবো সবগুলো হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেন এটা যদি প্রথম হয় এটা দ্বিতীয়। এখন কি আবার এটাও প্রশ্ন করতে পারে আচ্ছা আমি যদি প্রথমে এটাকে ধরতাম। আসলে মনে রাখবে আমরা যেহেতু এটা মূল বিন্দুর এই দিকটাকে আমরা বলতেছি কি এক্স অক্ষের ধনাত্মক দিক।
এই দিকটাকে, আর এটাকে বলতেছি কি x অক্ষের ঋণাত্মক দিক, কারণ পুরোটাই x অক্ষ। আমরা যত ক্যালকুলেশনে করি না কেন সবগুলো ক্যালকুলেশন x অক্ষের ধনাত্মক দিক থেকে হয়ে থাকে। তার মানে এই জন্যই মূলত এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এরকম আমরা চতুর্ভাগের নামকরণগুলো করে আসি। যদি বলো চতুর্ভাগের নামকরণগুলো শিখার প্রয়োজনীয়তা কেন আছে, দেখো তোমাদের এমসিকিউ প্রশ্নে এই প্রশ্নটা থাকবে, একটু খেয়াল করো। বলবো কি প্রথম চতুর্ভাগের স্থানাঙ্ক কত, মানে প্রথম চতুর্ভাগে প্রকাশ করার জন্য যে আমরা এক্স আর ওয়াই মান ব্যবহার করবো, এখানে এক্স এর আগে কি প্লাস থাকবে নাকি ওয়াই এর আগে প্লাস থাকবে। আমি আবার বুঝে, আমি পরীক্ষাতে এটা আসবে প্রথম চতুর্ভাগের স্থানাঙ্ক কত, তো তুমি বলবো কি যে কোনো বিন্দুর স্থানাঙ্ক তো এক্স ওয়াই, এটা প্রথম চতুর্ভাগ হোক বা দ্বিতীয় চতুর্ভাগ হোক অথবা তৃতীয় চতুর্ভাগ হোক অথবা চতুর্থ চতুর্ভাগ হোক, যে কোনো চতুর্ভাগের জন্য স্থানাঙ্ক তো এক্স ওয়াই। কিন্তু ওরা বুঝতে চাইছে কি এখানে এক্স প্রথম চতুর্ভাগের জন্য এক্স এর আগে কি প্লাস থাকবে নাকি মাইনাস থাকবে, ওয়াই মানে ওয়াই এর মান কি প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা আমরা একটু দেখবো। প্রথম চতুর্ভাগের জন্য এক্স এবং ওয়াই এর মান কোনটার মান প্লাস হবে কোনটার মান মাইনাস হবে, দ্বিতীয় চতুর্ভাগের জন্য কিভাবে কি হবে এটা একটু খেয়াল করো, এটা পরীক্ষাতে আসবে এমসিকিউতে। দেখো এটা যদি মূল বিন্দু হয়, একটা একটু বলে দিই, মূল বিন্দু এটা, মূল বিন্দুর স্থানাঙ্ক কত এক্স এর মাধ্যমে আমরা দেখাবো। এখন মূল বিন্দুতে তুমি কি এক্স অক্ষ বরাবর ডান দিকে কিছু কিছু নাকি বাম দিকে কিছু কিছু, তুমি কিন্তু কোথাও যায় না, মূল বিন্দু মানে একবার মাঝখানে রয়েছে। তার মানে তুমি এক্স অক্ষ বরাবর কোনটা যাও নাই, ওয়াই অক্ষ মানে এক্স অক্ষ বরাবর ডান দিকেও যাও নাই, এক্স অক্ষ বরাবর বাম দিকেও যাও না, তার মানে বলতে পারে মূল বিন্দু এক্স এর মানে হচ্ছে 0, বিকজ তুমি কোনো দিকে যাও না। কিন্তু আবার দেখো তুমি কি উপরে উঠছো নাকি নিচে নামছো, না তুমি কোনোটাই করো নাই, তুমি যেহেতু মূল বিন্দু মানে একবার সেন্টারে রয়েছো, তুমি বামেও যায় না ডানেও যায় না, উপরে উঠে না নিচেও নামে না, তার মানে আমরা বলতে পারি ওয়াই এর মান কিন্তু 0। তার মানে আমরা বলতে পারি এক্স এর মান 0 ওয়াই এর মান 0, এটা বুঝে দিয়েছে কি এটা মূল বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আজকে থেকে যদি কোথাও কেউ যদি জিজ্ঞাসা করে মূল বিন্দুর স্থানাঙ্ক মানে কি 0 0, আর কেউ যদি এটা বলে 0 0 কোন বিন্দুর স্থানাঙ্ক, অবশ্যই এটা মূল বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু এক্স এর মান 0 ওয়াই এর মান 0। একটু খেয়াল করো তোমরা, দেখো আমরা বলতেছি কি প্রথম চতুর্ভাগে এক্স আর ওয়াই এর মান কিরকম হবে একটু খেয়াল করি। প্রথম চতুর্ভাগে পৌঁছানোর জন্য মূল বিন্দু থেকে কি ডান দিকে যাওয়া লাগতেছে নাকি বাম দিকে যাওয়া লাগতেছে, কারণ আমরা বলতেছি কি মূল বিন্দু থেকে ডানে বা বামে এটা নির্ণয় করে হচ্ছে এক্স এর মান। এক্স এর মান যদি প্লাস হয় তা আমরা বলতে পারি হচ্ছে কি মূল বিন্দু থেকে ডান দিকে যাবে। তারপর দেখো প্রথম চতুর্ভাগের চতুর্থ চতুর্ভাগ, দুইটা চতুর্ভাগে যাওয়ার জন্য মূল বিন্দু থেকে ডান দিকে যাওয়া লাগে, কিন্তু তার মানে আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ দুইটা চতুর্ভাগে এক্স এর মান কিন্তু প্লাস, এই জন্য আমরা এক্স এর মান প্লাস লিখছি, প্লাস প্লাস এটা ইন্ডিকেট করতেছে কি মূল বিন্দু থেকে ডান দিকে যাওয়া লাগতেছে, যেহেতু এই চতুর্ভাগে এক্স এর মান প্লাস, এই চতুর্ভাগে এক্স এর মান প্লাস। অন্যভাবে যদি আমি বলি যেহেতু এটা মূল বিন্দু থেকে বাম দিকে আসা লাগতেছে দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগের জন্য, তার মানে এখানে এক্স এর মান মাইনাস, এখানেও এক্স এর মান মাইনাস, যেহেতু আমরা মূল বিন্দু থেকে বাম দিকে আসা লাগতেছে। এবার যদি আমরা ওয়াই এর মানের কথা চিন্তা করি, কারণ আমরা জানি দুইটা বিন্দু থাকে, একটা হচ্ছে এক্স এর মান সম্পর্কিত বিন্দু, একটা হচ্ছে ওয়াই এর মান সম্পর্কিত বিন্দু। এখন দেখো মূল বিন্দু থেকে উপরের দিকে যদি উঠিয়ে তাহলে আমরা ওয়াই এর মান প্লাস ধরি, আর মূল বিন্দু থেকে নিচে যদি নামে ওয়াই এর মানটা মাইনাস ধরি। তাহলে দেখো প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ দুটো চতুর্ভাগে কিন্তু যাইতে হলে মূল বিন্দু থেকে উপর দিকে উঠা লাগে, কিন্তু যেহেতু প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ দুটো চতুর্ভাগে পৌঁছাতে হলে মূল বিন্দু থেকে উপরে উঠা লাগতেছে, সুতরাং আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে ওয়াই মানটা প্লাস। আবার অন্যভাবে যদি বলি ওয়াই মানটা উপর দিকে উঠলে প্লাস হলে নিচের দিকে হলে মাইনাস, তার নিচের দিকে মূল বিন্দু থেকে কখন নামে যখন তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ হয়, তার মানে আমরা বলতে পারি তৃতীয় চতুর্ভাগে ওয়াই মান মাইনাস, চতুর্থ চতুর্ভাগে ওয়াই মান মাইনাস, কারণ তৃতীয় এবং চতুর্থদের জন্য মূল বিন্দু থেকে নিচের দিকে আসা লাগতেছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমি বলতে চাইছি কি প্রথম চতুর্ভাগে যদি পৌঁছাতে হয়, দেখো এক্স অক্ষর মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে আসতে হয়, এই জন্য এক্স মান প্লাস, ওয়াই অক্ষ বরাবর উপর উঠা লাগে এই জন্য ওয়াই মান প্লাস। আমি দুই একটা বলতেছি, দেখো যদি আমি চতুর্থ চতুর্ভাগে যদি বলি এক্স এর মান ওয়াই মান কীরকম হবে, দেখো চতুর্থ চতুর্ভাগ মানে হচ্ছে এই চতুর্ভাগ, এই চতুর্ভাগে যদি আসতে হয় মূল বিন্দু থেকে ডান দিকে আসা লাগে, ডান দিকে যদি মূল বিন্দু থেকে ডান দিকে আসা লাগে এই জন্য এক্স এর মান প্লাস। আবার দেখলে তুমি বুঝবা এটা যদি ওয়াই অক্ষ উপরে না নিচের দিকে নামা লাগে, যেহেতু ওয়াই অক্ষ নিচের দিকে নামলে ওয়াই মান মাইনাস হয়, সুতরাং আমরা বলতে পারি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এই জিনিসটা হচ্ছে আমাদের পরীক্ষাতে আসবে এমসিকিউতে, দ্বিতীয় চতুর্ভাগে এক্স মান কী হবে ওয়াই মান কী হবে, বা মাইনাস মাইনাস এটা কোন চতুর্ভাগের স্থানাঙ্ক নির্দেশ করতেছে, বলবো কি প্লাস মাইনাস এটা কোন চতুর্ভাগের স্থানাঙ্ক নির্দেশ করতেছে, এই জিনিসটা তোমাকে বোঝা লাগবে। আরও একটা জিনিস বোঝা লাগবে, জিনিসটা একটু খেয়াল করো। আচ্ছা কোন একটা বিন্দু যদি এক অক্ষের উপর অবস্থিত হয়, এক অক্ষের উপর, এই জিনিসটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এক অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু অবস্থিত হয় তার স্থানাঙ্ক কী হবে, স্থানাঙ্ক মানে কি তার এক্স একটা মান থাকবে, এক অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক কী হবে বলো, এই জিনিসটা আসতে পারে, বা এই জিনিসটা ব্যবহার করে আমরা কিন্তু কয়েকটা অঙ্ক করব। কিন্তু তাহলে আমরা বলতে চাইছি যে কি এক্স অক্ষের উপর কোন একটা বিন্দুর স্থানাঙ্ক কী হবে, এটা ডেফিনেটলি আমরা জানি এক্স মান একটা থাকবে ওয়াই মান একটা থাকবে। এখন আমরা দেখবো এক্স মানটা কী হয় ওয়াই মানটা কী হয়, একটু খেয়াল করো। এটা যেহেতু এক্স অক্ষ, আমি বলতেছি কি এটা যেহেতু এক্স অক্ষ, একটু মুছি দেখো,
এটা যেহেতু এক অক্ষ, আচ্ছা বলো মূল বিন্দু থেকে আমি যদি এক অক্ষের উপর এই বিন্দুটাকে বলতে পারি বা এই বিন্দু যে কোনো একটা বিন্দুকে বলতে পারি, তার মানে আমি যদি বলি মূল বিন্দু থেকে এক অক্ষের উপর এই বিন্দুর কথা বলি, তার মানে তোমাকে এক অক্ষ বরাবর তোমাকে কিছু যাওয়া লাগতেছে না। এখন তুমি ডান দিকে যাইতেছো। আচ্ছা আমি যদি মূল বিন্দু থেকে এক অক্ষের উপর এই বিন্দুটাকে বলি, এক অক্ষের উপর বলতেছি, এটা যেহেতু এক অক্ষ, এক অক্ষের উপরে যদি এই বিন্দুর কথা বলতে পারি, এই বিন্দুর কথা বলতে, যে বিন্দুর কথা বলি তুমি হয়তো মূল বিন্দু থেকে এক অক্ষ বরাবর ডান দিকে যাইতেছো, আর যদি এদিকের কোনো একটা বিন্দুর কথা বলি তুমি এক অক্ষ বরাবর হয়তো বাম দিকে আসতেছো। তাহলে আমি বুঝাতে চাইছি কি, এক অক্ষের উপর কোনো একটা বিন্দুতে পৌঁছাতে হলে হয়তো তোমাকে মূল বিন্দু থেকে ডান দিকে যাওয়া লাগতেছে, নতুবা তোমাকে মূল বিন্দু থেকে বাম দিকে যাওয়া লাগতেছে। তার মানে আমরা বলতে পারি এক অক্ষের উপর কোনো একটা বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে এক্স এর মান থাকবে। এই এক্স এর মানটা যদি প্লাস হয় তার মানে তুমি মূল বিন্দু থেকে ডান দিকে যাবে, আর এক্স এর মান যদি মাইনাস হয় তার মানে মূল বিন্দু থেকে তুমি বাম দিকে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে তোমরা নিজেরাই দেখতে পারবে, তুমি যদি এই বিন্দুর কথা বলি তুমি এক অক্ষ বরাবর কিন্তু মূল বিন্দু থেকে এ বরাবর কিন্তু এই পর্যন্ত আসলে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর তুমি উপরের দিকে উঠতেছো না, আবার কিন্তু নিচের দিকেও কিন্তু নামতেছো না। তাহলে আমরা বলতে পারি কি, এক অক্ষের উপর কোনো একটা বিন্দুতে পৌঁছানোর জন্য শুধু এক্স এর মান বরাবর আমরা কিন্তু আগালেই কিন্তু হয়, ওয়াই এর মান বরাবর আমরা উপরের দিকে কিন্তু উঠি না, নিচের দিকেও কিন্তু নামি না। তার মানে আমরা এটা বলতে পারি এক অক্ষ বরাবর কোনো বিন্দুর এক্স এর মান থাকবে, যদি এক্স এর মান প্লাস হয় আমরা ডানে যাব, এক্স এর মান যদি মাইনাস হয় তাহলে আমরা বাম দিকে যাব। কিন্তু আমাদেরকে যেহেতু উপরে বা নিচে উঠা লাগতেছে না, উপরে বা নিচে উঠলেও তো ওয়াই এর মান থাকে, যেহেতু উপরে বা নিচে উঠা লাগতেছে না তার মানে আমরা বলতে পারি ওয়াই এর মানটা এখানে হচ্ছে 0। মনে রাখবে এক অক্ষের উপর কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x0। x দ্বারা বুঝে দিয়েছি কি আমরা এক অক্ষ বরাবর কতটুকু যাবো এই জিনিসটা, আর ওয়াই মান 0 মানে কি এটা উপরে উঠতেছে না, এটা নিচে নামতেছে না। একটু যদি তোমরা খেয়াল করলে তোমরা নিজে দেখতে পারবে, দেখো আমি যদি বলি -50 এটা কোথায় অবস্থিত, তোমরা স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা এই বিন্দুটা বসিয়ে চেক করে নিতে পারো। দেখো -5 বলছি, তার মানে কি মূল বিন্দু থেকে 5 ঘর বাম দিকে যাবে, কারণ x সমান মাইনাস, তার বাম দিকে গেলে এই 5 ঘর বাম দিকে ধরো, এই বিন্দুর কথা বলছি, এটা হচ্ছে -5। এখন আমি যদি বলছি 0 যার মানে সে উপরে উঠবে না নিচেও নামবে না, তার মানে বিন্দু এটার কথা বলছি, দেখো এটা এক অক্ষের উপরে অবস্থিত, যার কারণে তার ওয়াই মানটা 0 আসতেছে। এবার এরকম করে তোমরা নিজেরা দেখতে পারবে। আমি যদি বলি ওয়াই অক্ষের উপর অবস্থিত, আমি এক অক্ষের কথা যদি বাদ দিই, এখন যদি আমি বলি ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন একটা বিন্দুর স্থানাঙ্ক কত হবে, ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন একটা বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তোমরা বলবে এখানে তো এক্স এর মান থাকবে ওয়াই এর মান থাকবে। হ্যাঁ আমি লিখলাম এখানে এক্স এর মান থাকবে ওয়াই এর মান থাকবে, কিন্তু একটা জিনিস খেয়াল করলে তোমরা দেখবে, খেয়াল করো ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষ কিন্তু এটা, তাহলে ওয়াই অক্ষের উপর যদি আমি এই বিন্দুর কথা বলি বা যে কোনো একটা বিন্দুর কথা বলি আর কি, তুমি কিন্তু এক্স অক্ষ বরাবর ডান দিকেও যাইতেছো না, কিন্তু বাম দিকেও আসতেছো না। তার মানে ওয়াই অক্ষ উপর কোন একটা বিন্দুর জন্য তুমি কিন্তু ডান দিকেও যাইতেছো না, বাম দিকেও কিন্তু আসতেছো না, জাস্ট তুমি উপরে নিচে নামতেছো। মানে এই বিন্দুর কথা বললে তুমি ওয়াই অক্ষ মূল বিন্দু থেকে উপর দিকে উঠতেছো, এই বিন্দুর কথা বললে মূল বিন্দু থেকে নিচের দিকে নামতেছো। আমি যে কোনো বিন্দুর কথা বলি, আমি যদি এই বিন্দুর কথা বলি ওয়াই অক্ষের উপরে, তখন তুমি মূল বিন্দু থেকে জাস্ট নিচে নামতেছো। আমি যদি এই বিন্দুর কথা বলি মূল বিন্দু থেকে জাস্ট উপর দিকে উঠতেছো, কিন্তু তুমি মূল বিন্দু থেকে ডান দিকেও যাইতেছো না, বাম দিকেও যাইতেছো না। আমরা কি শিখছিলাম, মূল বিন্দু থেকে ডানে বা বামে গেলে এক্স এর মান থাকে, যেহেতু মূল বিন্দু থেকে বামে বা ডানে যাইতেছো না, সো আমরা এটা বলতে পারি এক্স এর মান 0। আবার যেহেতু দেখতেছো তুমি হয়তো উপর দিকে উঠে রাখতেছো কোনো একটা সময়, যখন এই বিন্দুর কথা বলি বা এই বিন্দুর কথা বলি বা উপরের দিকে যে কোনো একটা বিন্দুর কথা বললে, কখনো নিচে নামা লাগতেছে যখন আমি নিচের দিকে কোনো একটা বিন্দুর কথা বলি। তার মানে আমরা কখন বলতে পারি ওয়াইয়ের কিন্তু একটা মান থাকবে, মূল বিন্দু থেকে হয়তো উপর দিকে কখনো উঠে লাগতেছে, কখনো নিচের দিকে নামা লাগতেছে, তাহলে আমরা বলতে পারি ওয়াইয়ের একটা মান থাকবে। ওয়াইয়ের মানটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। যদি প্লাস হয় তাহলে উপর দিকে উঠবে, আর যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে নামবে। তাহলে আমরা এটা বলতে পারি ওয়াই অক্ষের উপর কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 ওয়াই। এটা ইন্ডিকেট করতেছে 0 মানে কি, সেটা কোনো দিকে যাবে না এক্স অক্ষ বরাবর, মানে ডানেও যাবে না বামেও যাবে না। আর ওয়াই জিনিসটা বুঝতেছে কি, ওয়াই মান যদি প্লাস হয় উপর দিকে উঠবে, ওয়াই মান যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে নামবে। একটা এক্সাম্পল যদি আমি বলি, খেয়াল করো, যদি বলে 07 এটা কোন অক্ষরের উপর অবস্থিত, ডেফিনেটলি এটা ওয়াই অক্ষরের উপর অবস্থিত। বুঝার ওইটা কি, দেখো তুমি একটু বসায় চেক করে নিতে পারো। এক্স এর মান 0 তার মানে সে এদিকেও যাবে না এদিকেও যাবে না, ওয়াই মান +7 তার মানে সে 7 ঘর উপর দিকে উঠবে, মানে এই বিন্দুটার কথা বলতেছি 07। এক্স এর মান 0 এই জন্য এদিকেও যায় না এদিকেও যায় না, আর ওয়াই মানটা +7 তার মানে সে 7 ঘর উপরে উঠলো। তার মানে আমরা কোনো একটা বিন্দুকে দেখে আমরা কীভাবে বলতে পারি এটা কি এক্স অক্ষের উপর অবস্থিত নাকি ওয়াই অক্ষের উপর অবস্থিত। দুইটা ওয়ে আছে, আমরা দুইটা ওয়ে দেখে কোনো একটা বিন্দুকে বলতে পারি এটা কি এক্স অক্ষের উপর অবস্থিত নাকি ওয়াই অক্ষের উপর অবস্থিত, নাকি মূল বিন্দু, নাকি প্রথম চতুর্ভাগে, নাকি দ্বিতীয় চতুর্ভাগে, মানে কোন চতুর্ভাগে কোন অক্ষের উপর অবস্থিত, মূল বিন্দু হবে কি না। এই জিনিসগুলোর উত্তর কিন্তু আমরা বিন্দুটা দেখেই কিন্তু বলতে পারি। প্রথম কথা হচ্ছে কি, দেখার দুইটা ওয়ে আছে। এক নম্বর ওয়ে, তুমি কি করবে, একটা স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করে নিবে, ওই স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটা বসিয়ে চেক করে নিতে পারো এটা কোথায় অবস্থিত। যেমন উড়ে দূরে একটা তোমাকে নাম্বার দিল আর কি, বলছে কি 5 - 6 এটা কোথায় অবস্থিত,
হ্যাঁ এটা তোমার হতভাগ গেলে এটা কোথায় অবস্থিত, দুইটা ওয়ে আছে বলছি। প্রথম ওইটা কি, তুমি কি করলে স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটাকে বসে রেখে দিতে পারো, এটা কোথায় অবস্থিত পরীক্ষাতে কিন্তু আসে 5 - 6 এই বিন্দুটা কোথায় অবস্থিত। +5 মানে x মান প্লাস যেহেতু মানে ডান দিকে আসবে, ডান দিকে আসছে, y মানটা যেহেতু মাইনাস তার মানে নিচের দিকে নামবে, তাহলে এটা কোন চতুর্ভাগ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তার মানে চতুর্থ চতুর্ভাগ, তার মানে 5 - 6 এটা চতুর্থ চতুর্ভাগে হবে। এই জিনিসগুলো আমরা বসানোর ব্যাপারটা আমাদের কিন্তু জানা লাগবে। 5 - 6 কোথায় হবে, যেহেতু আমরা এখানে স্থানাঙ্ক ব্যবস্থার মতো এরকম ব্যবস্থা নাই, তাহলে তোমরা স্থানাঙ্ক ব্যবস্থা এখানে 5 ঘর হিসাব করবে, আর যেহেতু y এর মান যেহেতু মাইনাস হয়েছে এখানে 6 ঘর হিসাব করে তুমি এই বিন্দুটাকে চিহ্নিত করবে 5 - 6। এটা হচ্ছে একটা ওয়ে, আমরা বসে দেখতে পারি। তোমাকে যদি বলে 50 এটা কোথায় অবস্থিত, তুমি দেখবা, দেখো x মান যেহেতু +5 তার মানে মানে ডান দিকে 5 ঘর আসবে, y মান যেহেতু 0 সে উপরে উঠবে না নিচে নামবে, তার মানে এটা x অক্ষের উপর অবস্থিত। তার মানে কোনো একটা বিন্দুকে দেখে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় বসিয়ে বিন্দুটা কি x অক্ষের উপর অবস্থিত নাকি y অক্ষের উপর অবস্থিত, নাকি প্রথম চতুর্ভাগে হবে নাকি দ্বিতীয় চতুর্ভাগে হবে নাকি তৃতীয় চতুর্ভাগে হবে নাকি চতুর্থ চতুর্ভাগে হবে, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। এটা হচ্ছে 1 নম্বর ওয়ে, যখন স্থানাঙ্ক ব্যবস্থায় বসিয়ে আমরা দেখব। আরেকটা হয়েছে, আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে শেখানো হয়েছে এই চতুর্ভাগে x এর মান প্লাস y এর মান প্লাস, এই চতুর্ভাগে খেয়াল করলে তোমরা দেখবে এই চতুর্ভাগে x এর মান মাইনাস কিন্তু y এর মান প্লাস, এই চতুর্ভাগে x এর মান মাইনাস y এর মান মাইনাস, আর এই চতুর্ভাগে x এর মান প্লাস y এর মান মাইনাস। তার মানে কোনো একটা বিন্দুতে তুমি যদি দেখো x এর মান এবং y এর মান দুইটার মানই প্লাস, তুমি শিওর এটা প্রথম চতুর্ভাগে হবে। মানে একবার শর্টকাট বলতে গেলে, যেমন আমি যদি বলি 2 3 এটা কোথায় অবস্থিত, এ 2 x এর মান প্লাস 3 x এর মান প্লাস, তার মানে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। আমি যদি বলি -3 5, একটু খেয়াল করো, আমি বলছি -3 5 এটা কোন চতুর্ভাগে অবস্থিত, -3 আচ্ছা -5 লিখে ফেলছি, তো মাইনাস মাইনাস এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তার মানে আমি বুঝার একটা হচ্ছে কি, মানে স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা অক্ষ একে আমরা দেখতে পারি এটা কোন চতুর্ভাগে অবস্থিত, নতুবা আমরা প্লাস মাইনাস এগুলো যদি মনে রাখতে পারো তাহলে এটার মাধ্যমে তোমরা করতে পারো। আর যদি কখনো দেখো x এর মান 0 আসতেছে, x এর মান যদি 0 হয় তার মানে এটা বলবে এটা y অক্ষের উপর অবস্থিত। আর যদি y এর মান যদি 0 হয়, খেয়াল করো যেখানে y এর মান 0 তখন তুমি বলবে x অক্ষের উপর অবস্থিত। বসায়ও দেখতে পারো শর্টকাটের জন্য, x এর মান 0 হলে y অক্ষের উপর অবস্থিত, আর y এর মান 0 হলে x অক্ষের উপর অবস্থিত। আর যদি দেখো x এর মান এবং y এর মান দুইটার মানে 0, তার মানে এটা শিওর এটা মূলবিন্দু হবে। x এর মান 0 y এর মান 0 শুধু মূলবিন্দু হয়ে থাকে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি যে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে আমি বেসিক কিছু কথাবার্তা বলে নিছি। আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে টাইপ ভিত্তিক আমাদেরকে ম্যাথগুলো সলভ করতে হবে এবং পরীক্ষাতে আসা মানে সৃজনশীল প্রশ্ন পারতে হলে আমাদের টাইপ ভিত্তিক কয়েকটা মানে প্রশ্ন, কয়েক টাইপের প্রশ্ন আছে, মানে একবারে অল্প প্রশ্ন বলতে গেলে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি বা আয়তাকার স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টা আছে 11.1 11.2 11.3 11.4 প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে বেসিকটা যার ক্লিয়ার থাকবে সে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো একবারে ইজিলি সলভ করতে পারবে। এবং এই অধ্যায় থেকে যেহেতু প্রত্যেক বছর এসএসসি পরীক্ষাতে প্রশ্ন থাকে সুতরাং সে এই অধ্যায় থেকে প্রশ্নটা সহজে দিতে পারবে। যদি আমি শুরু করি, একটু খেয়াল করো টাইপ ভিত্তিক যদি প্রশ্নগুলো কীভাবে আসে, যদি এই জিনিসটা আমি একটু যদি শুরু করি, প্রথম টাইপ বা টাইপ 1 বলতে পারি, এখানে আসে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। মধ্যবর্তী দূরত্ব নির্ণয় তোমাকে বলে কি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলে। ধরো তোমাকে একটা বিন্দু বলে দিল, আমি যদি একটু বলি তোমাকে একটা বিন্দু বলে দিল, ধরো এই একটা বিন্দু এই একটা বিন্দু, এই একটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিল, এই একটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিল, তোমাকে বলছে কি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত, মানে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্বটা কত এটা তোমাকে নির্ণয় করতে বলতে পারে। এখন এটা কিভাবে সম্ভব, আসলে কিভাবে আমরা করতে পারি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয়, একটু খেয়াল করো, এটা একবার ইজি। মধ্যবর্তী দূরত্ব নির্ণয় তোমাদের বইতে একটা সূত্র আছে, যদি বলো সূত্রটার প্রতিপাদনটা দেখাইতে আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে সূত্রটার প্রতিপাদন করে দেখাই দেব। এখন আপাতত তোমরা সূত্রটা কি এটা একটু দেখে নাও। দেখো আমি যদি বলি এই একটা বিন্দু, আচ্ছা যে কোনো একটা বিন্দুর কথা বলতে পারি, ধরো এই একটা বিন্দু, এটা হচ্ছে ধরে নিলাম এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এবং এই একটা বিন্দু সেটা হচ্ছে আমাদের বি বিন্দু, যার স্থানাঙ্ক ধরে নিয়েছি আমরা x2 y2। তাহলে আমরা বলতে চাইতেছি কি এ আর বি এর মধ্যবর্তী আমরা দূরত্ব নির্ণয় করতে চাইতেছি। আমি কি বলতে চাচ্ছি এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাইতেছি। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আমি চাইতেছি এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। একটু খেয়াল করো, মধ্যবর্তী দূরত্ব সমান, আমি মধ্যবর্তী দূরত্ব এ আর বি এর মধ্যবর্তী দূরত্বকে আমি এবি লিখলাম, তাহলে এবি সমান সমান রুট ওভার, প্রথমে একটা রুট দিতে হবে, তারপর একটার এক্স এর মান থেকে আরেকটার এক্স এর মান বিয়োগ করতে হবে। তারপরে আমি বুঝাতে চাইছি প্রথমে আমাদেরকে যে দূরত্ব বের করতে হবে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এবি, তারপর একটা রুট দিতে হবে। আমি সূত্রটা কিন্তু দেখাতেছি না আপাতত, সূত্রটা অন্য একটা ভিডিওতে দেখানো আছে অলরেডি, বা আমি যতগুলো সূত্র আসবে আমি টাইপ ভিত্তিক শুধু সূত্রটা দেখে এই টাইপের কয়েকটা অঙ্ক কীভাবে আসে এই জিনিসটা করিয়ে দিয়ে শেষ। এখন সূত্রটা মানে দেখাইতেছি না, একটু খেয়াল করো। একটার এক্স এর মান থেকে একটার এক্স এর মান বিয়োগ করবে, যেমন এখানে এক্স এর মান হচ্ছে x2, এখানে এক্স এর মান হচ্ছে x1,
কেউ বলতে পারে এখানে x1 এর কি মান প্লাস মাইনাস হতে পারে, হ্যাঁ x1 এর মান প্লাস মাইনাস হতে পারে, তার মানে কি আমরা x1 এর কি প্লাস মাইনাস দিব নাকি, না x1 মান প্লাস মাইনাস হতে পারে, যেটা হোক আমরা কি করবো একটার x এর মান থেকে আরেকটার x এর মান বিয়োগ করব। হয়তো আমরা x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, তারপর আমরা এখানে কি করছি দেখো, একটার x এর মান থেকে x এর মান বিয়োগ করছি, তার উপর স্কয়ার করছি, তারপর আরেকটার y এর মান থেকে y এর মান বিয়োগ করছি, তার উপর স্কয়ার করছি। কেউ যদি এই কথাটা বলে আচ্ছা আপনি তো এই বিন্দু থেকে এই বিন্দুটা বিয়োগ করছেন x এর মান y এর মানের ক্ষেত্রে, আমি যদি এই জিনিসটা করি হবে না, আমি x এর মানটা, আপনি তো এটা থেকে এটা বিয়োগ করছেন, আমি উল্টাটা করবো আর কি, আমি x1 থেকে x2 বিয়োগ করবো, তার উপর হোল স্কয়ার দিব, যোগ y2 থেকে মানে y1 থেকে y2 বিয়োগ করবো, একটু খেয়াল করো, y1 থেকে y2 বিয়োগ করবো, তার উপর হোল স্কয়ার, তাহলে কি হবে না নাকি? অবশ্যই হবে, তুমি যেটাই করো, কারণ তোমরা আসলে এটা জানো -5 এর উপর যদি আমরা স্কয়ার করি তার মানে 25 হয়, আবার যদি শুধু 5 এর উপর স্কয়ার করি তাও কিন্তু 25 হয়, তার মানে মাইনাস বা প্লাস চিহ্নটা আসলে ডেফিনেটলি কোনো মিনিং নেই। যদি দেখো খেয়াল করো, বুঝাতে যদি চেষ্টা করো 5 - 6 ডেফিনেটলি মিনিং আছে, কিন্তু স্কয়ারের কারণে কিন্তু এখন মিনিং নেই। 5 - 6 মানে 5 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে থাকে -1, তাহলে তুমি যদি স্কয়ার করো তাহলে আনসারটা কিন্তু 1 আসতেছে। কিন্তু তুমি যদি উল্টা কাজটা করো, 6 থেকে যখন 5 বিয়োগ করবে তার মানে থাকবে 1, তার উপরে স্কয়ার করলে তাও কিন্তু 1, তার মানে স্কয়ার থাকার সুবিধার্থে আমরা কিন্তু 6 - 5 এর জায়গায় 5 - 6 মানে আগে পরে লিখতে পারি। এই জিনিসটা আমি তোমাকে এখানে বলতেছি, তুমি যেহেতু উপরে স্কয়ার আছে এই জন্য তুমি x2 - x1 জায়গায় তুমি x1 - x2 লিখতে পারো, y2 - y1 এর জায়গায় y1 - y2 লিখতে পারো, হবে মানে একটার x এর মান থেকে একটার x এর মান বিয়োগ তার উপর স্কয়ার, আরেকটার y এর মান থেকে আরেকটার y এর মান বিয়োগ তার উপর স্কয়ার। এখন কেউ এই জিনিসটা বলবো আর কি, আচ্ছা আপনি একটা দারুণ মিল লিখছেন, কিন্তু দেখেন আপনি একটা দারুণ মিল রেখে একটা কথা লিখছেন, এখানে x1টা x2তে আগে, এই জন্য এখানে y2টা আগে লিখছেন, আবার এখানে x1টা আগে, এই জন্য এখানে y1টা আগে লিখছেন। না দরকার নাই, তোমার ইচ্ছে, তুমি যদি মনে করো সূত্রটা এভাবে লিখবে ab = √x2 - x1 হোল স্কয়ার, এখানে x2টাকে আগে রাখছো প্লাস এখানে y1টাকে আগে রাখো, সমস্যা নেই। মেইন জিনিসটা হচ্ছে কি, তুমি x এর মান একটা থেকে একটা বিয়োগ করবে তার উপর স্কয়ার, তারপর y এর মান একটা থেকে একটা বিয়োগ করবে তার উপর স্কয়ার, এই জিনিসটা করলে কিন্তু হবে, সব ক্ষেত্রে কিন্তু হবে না। আমি আবারও বলতেছি, যেহেতু স্কয়ার আছে এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি, অন্য অন্য ক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না। কিন্তু তারপরে আমরা ab অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে কি, একটার x এর মান থেকে একটা x এর মান বিয়োগ তার উপর স্কয়ার, যোগ একটার y এর মান থেকে আরেকটার y এর মান বিয়োগ তার উপর স্কয়ার, উপরে রুট আছে। এই জিনিসটার মাধ্যমে আমরা দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কিভাবে নির্ণয় করতে পারি এই জিনিসটা শিখতে পারি। খেয়াল করো, আমি যদি বই থেকে কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখাই, কারণ বইয়ের অঙ্কগুলো একটু আপাতত করে দিই, প্রশ্নভিত্তিক যে অঙ্কগুলো আছে টাইপ 1 এর ক্ষেত্রে লিখে রাখো তোমরা, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের অঙ্ক, এবং মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের অঙ্ক সূত্র হচ্ছে কি, আমি কয়েকটা জিনিস বুঝাবো আপাতত। দেখো সূত্রটা হচ্ছে কি, যদি দুটো বিন্দু আমি যদি এ আর বি কে ধরে নিই, তো দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে কি, একটা x এর মান থেকে একটা x এর মান বিয়োগ, তার মানে আমরা বলতে পারি কি x এর মান বিয়োগ, তুমি যেটা থেকে যেটা বিয়োগ করো x এর মান অন্তর বা বিয়োগ, একটা থেকে একটা লিখতেছি না স্কয়ার, তার উপর যোগ y এর মান বিয়োগ, y এর মান একটা থেকে একটা বিয়োগ, এটা লিখতেছি না, y এর মান বিয়োগ তার উপর স্কয়ার। এই জিনিসটাকে যদি আমরা জানি তাহলে আমরা দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো করতে পারবো। এক্ষেত্রে আরেকটু বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে, একটু বলি। খেয়াল করো, তোমাকে প্রশ্ন এটা আসতে পারে, একটু খেয়াল করো, তোমার প্রশ্ন এটা আসতে পারে কি, এই একটা বিন্দু তোমাকে বলে দিল, ধরো এই বিন্দুকে ধরে নিলাম আমরা xy বিন্দু আর কি, বলছে কি এই বিন্দু থেকে, এটা আমাদের কোন অক্ষ, যদি দেখো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। প্রশ্ন আসবে কি এই বিন্দু থেকে x অক্ষ দূরত্ব কত, তার মানে কি এই বিন্দু থেকে তোমাকে x অক্ষ দূরত্ব চাইতেছে। এখন তোমার মনে একটা প্রশ্ন থাকবে, এই বিন্দু থেকে x অক্ষ তো পুরোটা, আমি কি এই বিন্দু থেকে x অক্ষের এই বিন্দু দূরত্ব বাইর করবো, নাকি এই বিন্দু দূরত্ব বাইর করবো, নাকি সোজাসুজি দূরত্ব বাইর করবো, নাকি এই বিন্দু দূরত্ব বাইর করবো? আমাকে তো জাস্ট প্রশ্ন এটা করা হয়েছে এই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত। একটু ভালো করে মনে রাখো, কোন একটা বিন্দু থেকে কোন একটা অক্ষ বলো, কোন একটা সরলরেখা বলো, আজকে যদি আমি এটাও বলতাম এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত, দূরত্বটা অবশ্যই হবে এই বিন্দু থেকে তুমি এই সরলরেখার উপর যদি লম্ব আঁকো, মানে 90 ডিগ্রি যদি কোণ আঁকো, তখন যে ডিস্টেন্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব। তার মানে কোন একটা বিন্দু থেকে কোনো কিছুর দূরত্ব হবে কি ওই বিন্দু থেকে যার কথা বলতেছি তার উপর লম্ব দূরত্ব, মানে 90 ডিগ্রি কোণ আঁকলে যেটা হয় সেটা, লম্ব যদি আঁকা হয় যেটা হয় সেটা। এখানে যদি আমি যদি এই বিন্দুর কথা যদি বলি, তখন তো লম্ব হইতেছে না, একটা কোণ থাকতেছে, যে কোনো মান কিন্তু 90 ডিগ্রি না, সুতরাং এই দূরত্বটা কিন্তু হবে না। তার মানে আমরা এটা বলতে পারি, এখানে যদি আমি 1 অক্ষ দূরত্বের কথা বলতেছি, এখানে 1 অক্ষ দূরত্বের ক্ষেত্রে এই বিন্দু থেকে যদি আমি বলি 1 অক্ষ দূরত্ব কত, এইটাও হওয়া পসিবল না, কারণ লম্ব হইতেছে না, এটাও পসিবল, শুধু এটাই হবে, কারণ এটাই লম্ব হয়ে থাকে। একটু ভালো করে তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে, এই x এর মানটা যেহেতু
এক্স এর মান প্লাস মাইনাস এই জিনিসটা বলার আগে একটু বলে দিই, এটা কি এক্স এর মান না এবং এটা কি ওয়াই এর মান না? তোমরা আমাকে বলতে পারো এক্স এর মান তো প্লাস হতে পারে মাইনাস হতে পারে, দূরত্ব কখনো প্লাস মাইনাস হতে পারে না। আমি বুঝে দিচ্ছি জিনিসটাকে, একটু খেয়াল করো। এই বিন্দুতে পৌঁছাতে হলে তুমি কি এক্স মানে মূল বিন্দু থেকে এদিকে গেছো এক্স পরিমাণ, যদি বলো এক্স এর মান যদি -5 হয় তখন কি কথাটা কীভাবে বলবেন? আর এক্স এর মান -5 বলে মাইনাস দ্বারা বুঝে দিয়েছি শুধু ডিরেকশনটায়, তখন সেই দিকে যাবে না, এইদিকে যাবে এই জিনিসটা। কিন্তু যাবে কতটুকু? এক্স এর মান 5 ঘর যাবে। প্লাস মাইনাস দ্বারা বুঝে দিয়েছি কি তার ডিরেকশন, প্লাস দ্বারা বুঝে দিয়েছি সেই মূল বিন্দু থেকে ডানে যাবে নাকি বামে যাবে, প্লাস মাইনাস দ্বারা এই জিনিসটা বোঝায়। তার মানে এক্স এর মান +5 হোক বা -5 হোক, মানটা বুঝে দিয়েছি তার সংখ্যাটা, আর তিনটা দ্বারা বুঝে দিয়েছে তার ডিরেকশনটা। একটু খেয়াল করো, তোমরা দেখো এই বিন্দুতে পৌঁছাতে হলে আমি এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই বলি, তার মানে এই বিন্দুতে পৌঁছাতে হলে আর কি মূল বিন্দু থেকে এক্স পরিমাণ এদিকে যাবে এবং ওয়াই পরিমাণ উপর দিকে উঠবে। তোমরা ভালো করে শিখে আসছো, সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা কিন্তু পরস্পর লম্বা আকার থাকে। যেহেতু লম্বা আকার থাকে তার মানে আমরা এটা বলতে পারি না কোন একটা বিন্দু থেকে আমরা কোন একটা অক্ষের দূরত্ব কি বলছিলাম, ওই বিন্দু থেকে এই অক্ষটার উপর লম্বা আঁকলে, আর যেহেতু এখানে লম্বভাবেই আছে তার মানে আমরা এটা বলতে পারি। দেখো এই মানে যে বিন্দুর কথা বলতেছি, এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব ওয়াই এর মানের সমান, যেটা আমরা দেখতেছি, কারণ আমরা ওয়াই পরিমাণ তো উপর দিকে উঠছি। এক্স ওয়াই বিন্দুতে পৌঁছাতে হলে তো আমরা ওয়াই পরিমাণ উপর দিকে উঠছি, তার মানে তো আমরা এটা বলতে পারি এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই এর মানের সমান, কারণ এক্স অক্ষ থেকে আমরা ওয়াই পরিমাণ উপর দিকে উঠছি। আমি আরেকবার বুঝাই বলি, একটু খেয়াল করো। ধরো আমি একটা বিন্দু নিয়ে কথা বলি, ধরো আমি বলছি কি 2 - 3 বিন্দু, বলছি কি এই 2 - 3 বিন্দু হতে বলতেছি কি এক্স অক্ষ দূরত্ব। একটু খেয়াল করো, আমি দুটো বিন্দু দূরত্ব নিয়ে ম্যাথ দেখাবো, একটু খেয়াল করো। 2 - 3 হতে এক্স অক্ষ দূরত্ব। আচ্ছা, আমি প্রথমে স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমি দুটো অক্ষ এঁকে ফেললাম, তারপর 2 - 3 বিন্দুটা কোন জায়গায় একটু দেখাই। 2 তার মানে কি 2 ঘরের দিকে যাবে, -3 তার মানে 3 ঘর নিচে নামবে, তার মানে আমরা এটা বলতে পারি 2 - 3 বিন্দু। এখন এই মাইনাস দ্বারা কি বুঝে দিয়েছি, এই মাইনাস দ্বারা জাস্ট বুঝে দিয়েছি কি এটা নিচের দিকে নামছে, কিন্তু এই জিনিসটা কতটুকু, এই জিনিসটা হচ্ছে 2 একক, কারণ সে 2 ঘরের দিকে গেছে। এই জিনিসটা কতটুকু, কেউ কেউ বলবে এটা -3 একক, ভুল। এই জিনিসটা হচ্ছে 3 একক, মাইনাস দ্বারা বুঝে দিয়েছে কি সে নিচের দিকে নামতেছে, প্লাস থাকলে এটা উপর দিকে উঠতো, কিন্তু এই জিনিসটার দূরত্ব কত, 3 একক। কারণ দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, এই জিনিসটা সবাই মাথায় রাখবে, দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। 3 এর মান মাইনাস প্লাস এগুলো বোঝাবে হচ্ছে তার ডিরেকশন, বারবার কথাটা বলতেছি। একটু খেয়াল করলে তুমি দেখো, আমি যদি বলি এই বিন্দু থেকে এক্স অক্ষ দূরত্ব, এক্স অক্ষ মানে হচ্ছে এই জিনিসটা, তাহলে এই বিন্দু থেকে এক্স অক্ষ লম্বা আঁকলে এটা না মূলত এক্স অক্ষ দূরত্ব এই বিন্দু থেকে। তার মানে এই বিন্দু থেকে তোমরা খেয়াল করে দেখবা এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বটা কি ওয়াই এর মানের সমান হইতেছে না, ওয়াই এর মান 3। কেউ কেউ বলবো ওয়াই এর মান থেকে এখানে -3, মাইনাসটা কি বলবো নাকি, না মাইনাসটা তো বলতেছি না, কারণ মাইনাসটা হচ্ছে দিক, দূরত্ব যেহেতু নেগেটিভ হতে পারে না সেহেতু আমরা মাইনাসটা বলবো না। তার মানে কোন একটা বিন্দু থেকে আমি যদি বলতেছি এক্স অক্ষ দূরত্ব কতটুকু, তোমরা আশা করি বুঝে যাওয়ার কথা, কারণ এক্স অক্ষ থেকে ওয়াই এর মান যত হয় তত সে উপরে উঠে বা নিচে নামে। এক্স অক্ষ যদি এটা হয়, এক্স অক্ষ এটা, এক্স অক্ষ থেকে ওয়াই এর মান যদি প্লাস হয় সে উপরের দিকে উঠে, ওয়াই এর মান যদি মাইনাস হয় সে নিচের দিকে নামে। যেহেতু এক্স অক্ষ থেকে ওয়াই এর মানের উপর নির্ভর করে সে উপরের দিকে উঠতেছে বা নিচের দিকে নামতেছে, তাই আমরা বলতে পারি ওই বিন্দুটা থেকে এক্স অক্ষ দূরত্ব হবে ওয়াই এর মানের সমান। তারপরে একটু যদি তোমরা লিখে রাখো, কোন একটা বিন্দু থেকে এক্স অক্ষ দূরত্ব হবে হচ্ছে কি ওয়াই এর মানের সমান, ওয়াই এর মানের সমান, কিন্তু ওয়াই এর মানটা মাইনাস যেহেতু আমরা গ্রহণ করতেছি না, এই জন্য আমরা এটা বলতে পারি কোন একটা বিন্দু থেকে এক্স অক্ষ দূরত্ব হচ্ছে কি ওয়াই এর মানের সমান না, ওয়াই এর মডুলাস মানের সমান। মডুলাস মানে কি, ওয়াই এর মানটা যদি প্লাস হয়, আমরা মডুলাসের কাজটা একটু যদি জানি, যদি মডুলাস অফ 3 এর মানে হচ্ছে 3, কিন্তু যদি আজকে মডুলাস অফ -3 থাকে এর মানে কিন্তু 3, মানে মডুলাসের কাজটা হচ্ছে কি সে মাইনাসকে গায়েব করে ফেলে। তারপরে মডুলাসের ভিতরে যদি মাইনাস থাকে মাইনাসটা সে বাদ দিয়ে দেয়। আর আমরা এখানে দেখতেছি যেহেতু দূরত্ব নেগেটিভ হতে পারতেছে না বা দূরত্ব নেগেটিভ হয় না, আসলে যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, কোন একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হচ্ছে ওয়াই এর মানের সমান, কিন্তু ওয়াই এর কোন মানের সমান, ওয়াই এর মডুলাস মানের সমান। এই জন্য আমরা বলতে পারি কোন একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, যদি বলি কোন একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে ওয়াই এর মডুলাস মান, তার ওয়াই এর মাইনাসটা বাদ দিবে, ওয়াই এর মান যদি মাইনাস থাকে মাইনাসটা বাদ দিবে। তার মানে আমরা বলতেছি 2 - 3 বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব ওয়াই এর মডুলাস মান, তার মানে -3 এর মডুলাস, তার মানে শুধু 3। আর যদি বলে এই সেম বিন্দু 2 - 3 বিন্দু হতে ওয়াই অক্ষ দূরত্ব যদি বলে, খেয়াল করো তোমরা নিজেরা দেখতে পারবে ওয়াই অক্ষ মানে হচ্ছে এটা, 2 - 3 বিন্দু হচ্ছে এটা, এটা কতটুকু, সে 2 ঘরের দিকে গেছিল না, তার মানে এক্স এর মানটা হওয়ার, এক্স এর মান থাকার কারণেই তো সে মূল বিন্দু থেকে বামে বা ডানে গেছে। এক্স এর মান যদি আজকে 0 হতো সে মূল বিন্দু থেকে বামেও কিন্তু যাইতো না, ডানে কিন্তু যাইতো না। তার মানে এক্স এর মানটা থাকার কারণে কিন্তু সে মূল বিন্দু থেকে বামে গেছে, ডানে গেছে বা বামে গেছে।
যেহেতু এক্স এর মান 2, যার কারণে সে মূল বিন্দু থেকে 2 গুণ এদিকে গেছে, যার কারণে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটাই হবে মূলত এক্স এর মানটার সমান। কারণ ওয়াই অক্ষ থেকে সে বামে বা ডানে কি জন্য যায়, এক্স এর মানের জন্যই তো যায়। যদি এক্স এর মান +2, তার মানে সে মূল ওয়াই অক্ষ থেকে সে 2 গুণ এদিকে গেছে। এই জন্য যদি জিজ্ঞাসা করে কোন একটা বিন্দু থেকে, সাপোজ কোন একটা বিন্দু এক্স ওয়াই, এই এক্স ওয়াই বিন্দু হতে তোমাকে যদি বলে ওয়াই অক্ষের দূরত্ব কত, তুমি ডাইরেক্টলি বলে দিবে আনসার এক্স এর মানের সমান। কারণ এক্স এর মান থাকার কারণে তো সে ওয়াই অক্ষ থেকে বামে বা ডানে যায়। আজকে যদি এক্স এর মান 0 হইতো, সেই তো ওয়াই অক্ষ থেকে বামে বা ডানে কিন্তু যাইতো না। তার মানে কোন একটা বিন্দু থেকে তোমাকে যদি বলে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব কত, তুমি ডাইরেক্টলি বলে দিবে এক্স এর মানের সমান। আর যদি বলে এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে, তো আমরা জানি এক্স অক্ষ থেকে উপরে বা নিচে নামে ওয়াই এর মানের জন্য। তার মানে ওয়াই এর মান যদি, তখন তুমি বলে দিবে কোন একটা বিন্দু থেকে যদি বলে এক্স অক্ষ দূরত্ব কত, তুমি ওয়াই এর মান বলে দিবে। আর কোন একটা বিন্দু থেকে যদি ওয়াই অক্ষ দূরত্ব বলে, তখন তুমি এক্স এর মান বলে দিবে। তাহলে আমরা যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলতেছি, এটা হচ্ছে মূলত একটু যদি আমি তোমাদেরকে একটু লিখে দিই, এই জিনিসটা আসলে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, এটা একটু খেয়াল করো। কোনো বিন্দু হতে, একটু লিখে রাখবে তোমাদের খাতায়, কোনো বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব ওয়াই এর মানের সমান, কিন্তু ওয়াই এর মান তো প্লাস মাইনাস দুইটাই হতে পারে। এই জন্য আমরা ওয়াই সবসময় যদি প্লাস মান নিতেছি, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য আমরা মডুলাস ওয়াই দিব। মডুলাস অফ ওয়াই কিছু না, সে শুধু মাইনাসটাকে গায়েব করবে এই জিনিসটা। আর যদি বলে কোনো বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, তার মানে মডুলাস অফ এক্স এর সমান। এই জিনিসটা আসলে বোঝার কথা। এটা হচ্ছে মূলত আজকে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ দূরত্ব, এই জিনিসগুলো। এখন দেখো আমরা টাইপ ভিত্তিক যে দূরত্ব নির্ণয় কিছু অংশ আলোচনা করছি। এখন দেখো আমরা দুটো বিন্দুর দূরত্ব কীভাবে নির্ণয় করতে পারি, এই রিলেটেড কয়েকটা আমরা ম্যাথ সলভ করব। বই থেকে কিছু ম্যাথ নেওয়া, খেয়াল করো, বই থেকে আমরা কয়েকটা ম্যাথ, আমরা তোমাদেরকে যদি বলি, প্রথম যে ম্যাথটা দেওয়া আছে বইয়ের ম্যাথ একটু খেয়াল করো, -3 7, আরেকটা বিন্দু হচ্ছে কি -7 3, এই দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা আমরা ধরে নিলাম এটা এ বিন্দু এবং ধরে নিচ্ছি এটা বি বিন্দু। এই দুটো বিন্দুর দূরত্ব এবি সমান সমান √, একটার এক্স এর মান থেকে একটার এক্স এর মান বিয়োগ তোমার ইচ্ছা মতো দিক করতে পারো। তুমি -3 থেকে -7 বাদ দিতে পারো, -7 থেকে -3 বাদ দিতে পারো। সুতরাং করে ফেলি, তো আমরা -7 থেকে -3 বাদ দিলাম, -7 বিয়োগ -3, তার উপর তো স্কয়ার ছিল, দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কয়ার যোগ, একটার ওয়াই মান থেকে আরেকটা ওয়াই মান বিয়োগ, 3 থেকে 7 বাদ দিতে পারো, 7 থেকে 3 বাদ দিতে পারো, যেটা করো হবে, যেহেতু স্কয়ার আছে। স্কয়ার না থাকলে কিন্তু হইতো না, এই জিনিসটা মাথায় রাখবে সবাই। একটু খেয়াল করে তোমরা দেখবে এখানে কি হয়, দেখো -7 -3 তার উপরে স্কয়ার যোগ 3 থেকে -7 বাদ দিলে -4 তার উপরে স্কয়ার। একটু খেয়াল করে তোমরা দেখো বড় সংখ্যার চিহ্ন কিন্তু মাইনাস, 7 থেকে 3 গেলে 8 থাকে 4 তার উপরে স্কয়ার যোগ -4 হোল স্কয়ার মানে কি, মাইনাসে প্লাস 4 4 হচ্ছে 16। দেখো তোমরা একটু খেয়াল করলে দেখো -4 হোল স্কয়ার মানে হচ্ছে 16, আর এখানে আসে 16 16 মানে 32, মানে √32, √32 মানে হচ্ছে 4√2 বা √32 একটা দশমিক মান থাকবে। তার মানে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √32 বা 32 বা 4√2, তোমরা যেটা বলো, একবারে সিম্পল জিনিস। আমরা আরো কয়েকটা করি, একটু খেয়াল করো। তোমাকে যদি বলে এ বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব, মূল বিন্দুর দূরত্ব কত, তার মূল বিন্দু মানে কি 0 0 না, আমরা শিখছিলাম না মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। তার আমরা এটা বলতে পারি না কোন একটা বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব বলতে বুঝাইতেছে কি এ বিন্দু থেকে 0 0 বিন্দুর দূরত্ব, কারণ মূল বিন্দুর স্থানাঙ্ক যেহেতু 0 0। সুতরাং আমরা যদি এই দূরত্বটা বের করি, মূল বিন্দুকে যদি আমরা ও দ্বারা প্রকাশ করি, তার মানে আমাদেরকে এও চাইছে। তুমি স্থানাঙ্ক ব্যবস্থায় একে দেখতে পারো, যেমন -3 7, এক্স এর মান মাইনাস মানে এদিকে আসবে, ওয়াই এর মান প্লাস মানে উপর দিকে যাবে, এটা হচ্ছে -3 7 বিন্দু, এবং মূল বিন্দু হচ্ছে এটা মধ্যবিন্দু, তো এটা জানতে চাইছি। তার মানে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি, এটাকে ও দ্বারা প্রকাশ করতেছি, তার মানে আমরা এ ও বাইর করতে হবে। কীভাবে বাইর করবো, প্রথমে একটা রুট দিতে হবে অবশ্যই, একটার এক্স এর মান থেকে আরেকটার এক্স এর মান বিয়োগ, তার মানে কি -3 থেকে 0 বিয়োগ করতে পারো, -3 বিয়োগ 0 হোল স্কয়ার প্লাস 7 - 0 হোল স্কয়ার, তার মানে কত -3 হোল স্কয়ার প্লাস 7 হোল স্কয়ার, 7 - 0 মানে 7, তার মানে কত দেখো মাইনাস মাইনাসে প্লাস, -3 হোল স্কয়ার করলে আসে 9, 7 হোল স্কয়ার করলে আসে 49, মানে √58। একবারে সিম্পল অঙ্ক। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। একটু খেয়াল করো এই জিনিসটা, তারপর আমাদের এখানে আরো কয়েকটা অঙ্ক আছে, sin θ cos θ এর একটা অঙ্ক আছে, এটা একটু করে দিই। দেখো তোমাকে এখানে দুইটা বিন্দু বলছে, একটা হচ্ছে কি 0 0 বিন্দু, বলছে কি 0 0 বিন্দু হতে sin θ cos θ এর দূরত্ব কত।
প্রথমে যে প্রশ্নটা দেখে সে মানে অনেক কনফিউশন হয়ে যায়, আসলে অঙ্কটা কীভাবে করবো। যাদের আগে জিনিসগুলো করানো আছে বা যারা সাইন থিটা কস থিটা জিনিস সম্পর্কে আগে থেকে পড়ে আসছে তারা কিন্তু বুঝতে পারে। খেয়াল করো, আবার সেম একই কথা, এ আর বি দুটো বিন্দু, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ বি, বাইর করবে কীভাবে, রুট ওভার একটার এক সমান থেকে আরেকটার এক সমান বিয়োগ, তার মানে সাইন থিটা মাইনাস 0 হোল স্কয়ার। তুমি যদি বলো আমি 0 মাইনাস কস থিটা দেবো ওয়ার মানে ক্ষেত্রে দাও, সমস্যা কি, একটা দিলে হলো, কারণ আমরা বলতেছি যেহেতু হোল স্কয়ার আছে একটা দিলেই হবে। সাইন থিটা মানে 0 হোল স্কয়ার মানে কি 0 তো বাদ, তার মানে সাইন থিটা হোল স্কয়ার মানে কত, সাইন স্কয়ার থিটা, আমি একসাথে লিখে ফেলছি প্লাস 0 মাইনাস কস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা হোল স্কয়ার মানে হচ্ছে কস স্কয়ার থিটা, তার উপর আছে হচ্ছে রুট। যারা ত্রিকোণমিতি পড়ে আসছো তারা অবশ্যই জানো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, আর যারা পড়ে নাই তারা পড়ার পরে তোমরা অবশ্যই এটা জিনিসটা জানবে, কারণ ত্রিকোণমিতি মানে হচ্ছে এই জিনিসটা, যে ত্রিকোণমিতি পারে বলে কিন্তু এই জিনিসটা জানে না, আসলে সে ত্রিকোণমিতি কিছুই পারে না, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা হচ্ছে মেইন জিনিস, বা আমরা ত্রিকোণমিতি প্রথম সূত্র বলতে পারি। এই জায়গায় আমরা 1 লিখছি, তার মানে রুট ওভার 1 মানে হচ্ছে 1, এই জিনিসটা আমরা করে ফেলছি, এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। সাইন থিটা কস থিটা কিন্তু এখানে কোনো সমস্যা করা নেই, একবার সিম্পল হয়ে গেছে। আমি বই থেকে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। তার বইতে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এ আর বি দিয়ে দেওয়া, এই অঙ্কটা একটু বলে দিই। এ বি একটা বিন্দু আর একটা হচ্ছে বি একটা বিন্দু, তোমাকে বলছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, এটাকে তুমি এ দ্বারা প্রকাশ করলে এটাকে বি দ্বারা প্রকাশ করলে, মানে তোমাকে এ বি বাইর করতে বলছে। প্রথমে রুট একটার এক সমান থেকে একটার এক সমান বিয়োগ, তার মানে বি থেকে এ বিয়োগ, বি মাইনাস এ হোল স্কয়ার যোগ একটার 1 মান থেকে আরেকটার 1 মান বিয়োগ, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার, এটা আর কি। তারপর দেখো বি স্কয়ার মাইনাস 2ab প্লাস এ স্কয়ার, এখানে হবে কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, জাস্ট আমরা সূত্র ভাঙাইছি, এটাকে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাইছি, এটাকে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাইছি। এবার খেয়াল করো 2ab কাটা, এ স্কয়ার 2a স্কয়ার প্লাস বি স্কয়ার 2b স্কয়ার, তার উপর আছে রুট, এটাই অ্যান্সার। কেউ চাইলে 2টা কমন নিতে পারে, এটাই অ্যান্সার। একটু খেয়াল করো, আরও অঙ্ক আছে, দেখো আমি ভগ্নাংশের একটা অঙ্ক করাই দিই তোমাদেরকে। আমি চাইতেছি বই যাতে বেশিরভাগ অঙ্ক যাতে করানো হয়ে যায়, তার মানে বাসায় যত অঙ্ক বেশি প্র্যাকটিস করা না লাগে। একটু খেয়াল করো, এখানে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমরা খাতা তুলে রাখলে হবে। এই একটা বিন্দু দেওয়া আছে, আরেকটা বিন্দু দেওয়া আছে, এটা দেওয়া আছে, তোমাকে বলছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, তার মানে তোমাকে এ বি বের করতে বলছে। জিনিস তো সেম, একটার এক সমান থেকে একটার এক সমান বিয়োগ, তার মানে কি -3/2 বিয়োগ 1/2 তার উপর হোল স্কয়ার যোগ একটার 1 মান থেকে আরেকটার 1 মান বিয়োগ, মানে -1 বিয়োগ 2 তার উপর হোল স্কয়ার। খেয়াল করে তোমরা দেখবে রুট ওভার এই 2 এর 2 লসাগু হচ্ছে 2, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, কারণ আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগের সময় হর লসাগু, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা -3 কে গুণ করলে -3 বিয়োগ 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 তার উপর স্কয়ার যোগ এখানে হচ্ছে -3 হোল স্কয়ার। কি হইতেছে একটু খেয়াল করো, উপরে থাকতেছে -4/2 হোল স্কয়ার, এখানে -3 হোল স্কয়ার মানে হচ্ছে 9, -4 কে যদি 2 দ্বারা ভাগ করো আর থাকে -2, তার মানে এখানে থাকতেছে -2 হোল স্কয়ার প্লাস 9, -2 হোল স্কয়ার মানে হচ্ছে 4, 4 প্লাস 9 মানে √13, তার মানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √13। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। দেখো পরবর্তী যে অঙ্কগুলো তোমাদের বইতে আছে এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে আগে কয়েকটা জিনিস জানা লাগবে, আমি এই অঙ্কগুলোর সমাধান পরে ভিডিওতে করব। এই অঙ্কগুলো করার জন্য যে কয়েকটা বিষয় আমাদের আগে থেকে জানা লাগবে এই বিষয়গুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এই বিষয়গুলো জানতে হবে। তাহলে প্রথম টাইপ 1 এর ক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসটা শেখা লাগবে কিভাবে আমরা দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি, এই জিনিসটা তোমাদেরকে মানে কীভাবে নির্ণয় করতে পারি এই জিনিসটা দেখানো হয়েছে। আমরা কয়েকটা বিষয় জানতে হবে, তোমরা লিখে রাখো হেডিং দিয়ে, এই জিনিসগুলো আমরা আগে থেকে জানি, তারপরে একটু জেনে নিচ্ছি। খেয়াল করো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস জানি, ত্রিভুজ মানে হচ্ছে 3টে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, এটা অবশ্যই জানি। 3টে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, এটা সবাই জানে। 4টে বাহু হলে চতুর্ভুজ বলে, 5টা বাহু হলে পঞ্চভুজ বলে, 6টা বাহু হচ্ছে ষড়ভুজ বলে, এবং 7টে বাহু দ্বারা আবদ্ধ হলে সপ্তভুজ বলে, এটা আমরা জানি, সকলেই জানি। ত্রিভুজকে আমরা জানি বাহুর হিসাব করলে 3 ভাগে এবং কোণের হিসাব করলে 3 ভাগে, তার মানে আলটিমেটলি যদি একসাথে বলি ত্রিভুজকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। আমি একটু লিখে দিই, খেয়াল করো সমবাহু ত্রিভুজ। যদি বলো এই জিনিসটা কেন লাগতেছে, দেখো এটা জিনিসটা ব্যবহার কিন্তু প্রয়োগ আছে, জাস্ট যে জিনিসটা জানা দরকার আমি এই জিনিসটা জানিয়ে দিতেছি। সমবাহু ত্রিভুজ মানে কি 3টে বাহু সমান, মানে যে ত্রিভুজের 3টে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তার মানে কি আমি এই কথাটা বলতে পারি না যদি তুমি 3টে বাহু সমান দেখাতে পারো তাকে তুমি সমবাহু ত্রিভুজ বলবে, অবশ্যই বলা যাবে। সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহু সমান, আর 3টে বাহু সমান দেখাতে সমবাহু ত্রিভুজ। একটু খেয়াল করো সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বি মানে হচ্ছে 2, একটা জিনিস শিখে রাখবে সেটা হচ্ছে 2টি বাহু সমান, তার মানে যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমি যদি চিত্রটা একটু এঁকে দেখাই, এটা সমবাহু ত্রিভুজের চিত্র যার 3টে বাহু সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র যার এই বাহু আর এই বাহু সমান। তার সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 2টে বাহু সমান। উল্টাতে বললে তুমি যদি কোনো একটা ত্রিভুজের যদি দেখো 2টে বাহু সমান হয়ে গেছে, তার মানে তুমি বলে দিতে পারো এটা সমদ্বিবাহু ত্রিভুজ।
আর একটা যে বিষমবাহু ত্রিভুজ, খেয়াল করো, বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি, যে ত্রিভুজের কোনো বাহু সমান নয়, মানে কোনোটাই সমান নয়, আমি জাস্ট সমান নয় লিখি, মানে তিনটে বাহু তিন রকম, কোনোটা বাহু সমান নয়, যেমন এই বাহু সাথে এই বাহু তিনটা বাহুর কোনো মানে সমান নাই। তার মানে কোনোটা বাহু যদি সমান নয় এরকম দেখো, মানে তুমি তিনটা বাহু দৈর্ঘ্য বের করলে আর কি, একটা বাহু 5 সেন্টিমিটার, একটা বাহু 4 সেন্টিমিটার, একটা বাহু 10 সেন্টিমিটার, দেখতেছে যে কোনোটা বাহু দেখতেছে দৈর্ঘ্যটা সমান হতেছে না, তিনটা তিন রকম মান, তখন তুমি বলবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কয়টা বাহু থাকে, তিনটি বাহু থাকে, সবসময় মাথা রাখবে যে কোনো দুইটা বাহুর যোগফল অপর বাহু থেকে বড় হবে, এটা একবার বেসিক কথাবার্তা। ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর যোগফল অপর বাহু থেকে বড় হবে। কেউ যদি বলে একটা ত্রিভুজ হচ্ছে 3 সেন্টিমিটার, বাহুগুলো হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এটা বলতেছে আর কি কেউ, একটা ত্রিভুজের বাহুগুলো হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, মানে বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এখন বলতেছে কি এটা কোনটা ত্রিভুজ, আগে বুঝতে হবে এটা কি ত্রিভুজ আসলে হবে কি না। খেয়াল করো, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে অবশ্যই বড় হইতে হবে, তার মানে তুমি 4 এর সাথে যোগ করলে 11, 3 থেকে বড় হইতেছে, 7 এর 3 যোগ করলে 10, 4 থেকে বড় হইতেছে, কিন্তু 4 এর 3 যোগ করলে 7, 7 থেকে তো বড় হইতেছে না, সমান হওয়া যাবে না, বড় হইতে হবে, তার মানে এখানে তো কোনো ত্রিভুজও হইতেছে না, যেহেতু ত্রিভুজ হইতেছে না তার মানে এটা কোন ধরনের ত্রিভুজ, এই কথাটা কিন্তু অযৌক্তিক কথাবার্তা, এবং কেউ কেউ দেখে এটা বলে দিবে এটা বিষমবাহু ত্রিভুজ, কিন্তু এখানে ত্রিভুজ গঠিত হবে না। তার মানে আমরা এটা বলতে পারি, এই জিনিসটা একটু শিখে জানা লাগবে যে ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহুর যোগফল যদি যোগ করো, যদি তৃতীয় বাহু থেকে বড় হয় তখন ত্রিভুজটা কল্পনা করা যায় বা ত্রিভুজ সম্ভব না, সম্ভব না, এই জিনিসটা জানা লাগবে। আর কোন বেদে ত্রিভুজ 3 প্রকার, তার মধ্যে আমরা যে জিনিস অঙ্কের জন্য যে জিনিসটা জানা লাগবে এই জিনিসটা একটু বলে দিই। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ একটু মাথায় রাখো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যদি বলো এই জিনিসটা শুধু কেন কাজে লাগবে একটু দেখাই তোমাদেরকে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আছে যেটা আমরা সবাই জানি, সমকোণের বিপরীতটাকে বলা হয়েছে অতিভুজ। এটা ভূমি হতে পারে বা এটা ভূমি হতে পারে, যেটা হোক, আমরা এটা পরে দেখবো, এটা অন্য ভিডিওতে বলা আছে। এটা হয়তো ভূমি হতে পারে বা এটা ভূমি হতে পারে, ধরে নিলাম এটা ভূমি এবং এটা হচ্ছে লম্ব। আমরা জানি সমকোণী ত্রিভুজটা কেন পড়তেছি এই জিনিসটা তোমরা পরে দেখতে পারবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মাথায় রাখো, একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব। অতিভুজ তো শিউর, সমকোণের বিপরীতটাকে অতিভুজ বলে। ভূমি আর লম্ব নিয়ে আমরা ত্রিকোণমিতি যখন পড়বো তখন বুঝতে পারবো কোনটা ভূমি বোঝায় কোনটা লম্ব বোঝায়। আপাতত ধরে নিলাম নিচেরটা ভূমি উপরটা লম্ব। পিথাগোরাসের একটা কথা আছে যে জিনিসটা জানার জন্য আমাদের এই ত্রিভুজটা পড়া আর কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। মানে যদি কোনো একটা যদি সমকোণী ত্রিভুজ হয় তার অবশ্যই জিনিসটা মানবে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার আমি কথাটা বলি, যদি কখনো দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হইতেছে, তার মানে কি তুমি এটা বলতে পারো না এটা সমকোণী ত্রিভুজ? অবশ্যই বলা যায়। তার মানে সমকোণী ত্রিভুজ হইতে হলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হইতে হবে। আচ্ছা, এটা আমরা সমকোণী ত্রিভুজ জানি। আর দুইটা বাহু আমরা সূক্ষ্মকোণে আর স্থূলকোণে এটা জানার দরকার নাই, এই জন্য বলতেছি না। অনেক সময় বলবো হচ্ছে সমকোণী সমদ্বিবাহু মানে কি। সমকোণী সমদ্বিবাহু মানে হচ্ছে কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে তো আমরা সমকোণী ত্রিভুজ বলি। আর সমদ্বিবাহু মানে হচ্ছে কি একটি কোণ সমকোণ কিন্তু আর দুইটা বাহু সমান। তার মানে তোমাকে যদি কেউ বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করো, তখন তুমি কি করবে? তুমি জাস্ট দুইটা বাহু সমান দেখাবে, তাহলে সমদ্বিবাহু হয়ে গেল। এবং একটা কোণ সমকোণ দেখানোর জন্য তুমি কি করবে? ওই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এই জিনিসটা দেখাবে। তাহলে যদি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এই জিনিসটা দেখাও, তাহলে সমকোণী জিনিসটা প্রমাণ হয়ে গেল, কারণ সমকোণীর ক্ষেত্রে এই জিনিসটা শুধু খাটে। সুতরাং সমকোণী সমদ্বিবাহু প্রমাণ করার জন্য দুইটা বাহু সমান দেখাবে এবং অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দেখালে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত যাবতীয় আলোচনা, চতুর্ভুজ সম্পর্কিত যাবতীয় আলোচনা এবং ত্রিভুজ সম্পর্কিত যতগুলো এই রিলেটেড যতগুলো প্রশ্ন আসতে পারে, বিভিন্ন সিরিজের প্রশ্ন কিন্তু এটা দেয়, তোমরা বোর্ড প্রশ্ন খুললে দেখতে পারবে বা বিভিন্ন স্কুল প্রশ্ন যদি সমাধান করো তখন দেখতে পারবে, বা এমসিকিউতে মাঝে মধ্যে দেয়। আমরা ত্রিভুজ যদি ভালো করে ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে হয় তাহলে আমাদেরকে এই জিনিসগুলো জানা লাগবে, তোমরা নোট আকারে এই জিনিসগুলো লিখে রাখবে। আর চতুর্ভুজ সংক্রান্ত যে জিনিসগুলো জানা লাগবে তারপরের ভিডিওতে যেখানে ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হবে তাতে দেখানো হবে, এবং চতুর্ভুজের সংক্রান্ত যে যে সমস্যা আসতে পারে এই সমস্যাগুলো নিয়ে বলা হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।